নুহাশ আমার উপর ঝাঁপিয়ে উঠল ভালোবাসার দাবি নিয়ে, অথচ সে একবারও আমার এতে সায় আছে কিনা বা আমার শরীর ভালো কিনা জিজ্ঞেস করার তোয়াক্কা করলো না। মেয়েদের যে একটা ইচ্ছে থাকে সে বিষয়ে হয়তো তার জ্ঞান নেই, থাকবে বা কী করে। মেয়ে মানুষ কেবল ভোগের পণ্য। মনে হলো ভোগ করব আর ঝাঁপিয়ে পড়লাম। স্বার্থ ফুরিয়ে গেলে ছেড়ে দিলাম। আমি কিছুটা অস্বস্তি নিয়ে তাকে আর্জি জানালাম, নুহাশ, আজকে আমার ইচ্ছে নেই, শরীর ভালো নেই, হাতেও প্রচুর ব্যথা, আজকে আপাতত থাকুক। আমি যেমন তোমাকে কালকে তোমার মতো থাকতে দিয়েছি, তুমিও আজকে আমাকে আমার মতো থাকতে দাও। আমার একটু ফ্রেশ ঘুম দরকার, শরীরটা ভীষণ দুর্বল। নুহাশ আমার বাধা মানল না, বরং রাগে গজগজ করে উত্তর দিল, কালকের জন্য কি আজকে শোধ নিচ্ছ নাকি? দেখো মোমো, তোমার উচিত আমার ডাকে সাড়া দেওয়া, আর এটা তোমার হক। আমি আর বাধা দিলাম না। যে মানুষ বুকে মাথা রেখে উপভোগ করতে জানে কিন্তু বুকের ভেতরের হাহাকার বুঝতে জানে না, তাকে বলে আর কি লাভ হবে? বরং অরণ্যের রোদন ছাড়া কিছু না। আমি চুপ হয়ে রইলাম। নুহাশ আমার সাথে মিশে গেছে, তবে এতে আমার কষ্টটাই বেশি হচ্ছে। হাত দুটো যখন চেপে ধরেছিল আমি শুধু দাঁত কামড় দিয়ে চোখের জল ফেলেছি, কারণ হাতের ফোড়া জায়গায় ব্যথার প্রখরতা নুহাশের বোঝার ক্ষমতা নেই। সকালটা শুরু হলো। আজানের ধ্বনি কানে আসতে গোসল করে নামাজে দাঁড়ালাম। মোনাজাতে দুহাত তোলার সময় লক্ষ্য করলাম হাত দুটো লাল হয়ে আছে, জ্বলা তো আছে। মোনাজাত দূরও কোনো কিছু বলতে পারছিলাম না, শুধু চোখ গড়িয়ে পানি পড়ছিল। এতটা যন্ত্রণা হয়তো এর আগে আমার লাগেনি। কেন কাঁদছি, কী কারণে কাঁদছি সেটার ব্যাখ্যা হয়তো আল্লাহর দরকার পড়বে না, কারণ তিনি অন্তরের সব কথা জানেন। তিনি বুঝেন আমার চোখের জলের কারণ। তাই মোনাজাতেই অনেকক্ষণ কেঁদে নিলাম। তারপর রান্নাঘরে গেলাম। কালকের রান্নাটা পিয়াস করে দিয়েছে, এখন তো আর কেউ নেই যে রান্না করে দিয়ে যাবে। পিয়াসের দেওয়া মলমটা হাতে মাখিয়ে নিয়ে রান্না বসালাম। বেশি কিছু না, খুব সহজ পদ্ধতিতে খিচুড়ি রান্না করলাম, এছাড়া উপায় নেই। এই হাত নিয়ে রুটি বানানো অসম্ভব, আর নুহার সকালে ভাত খাবে না, তাই বুদ্ধি করে খিচুড়ি রান্না করেছি। এই খিচুড়ি রান্না শেখার পেছনে আবার বিরাট কাহিনী আছে। হোস্টেলে যখন প্রথম যাই তখন সেখানকার রান্না আমার একদম ভালো লাগতো না, তাই প্রায় সময় বাইরে থেকে খিচুড়ি এনে খেতাম। হোস্টেলের পাশে একটা খিচুড়ি রান্নার দোকান ছিল, নাম ছিল নয়ন মামার মজার খিচুড়ি। সত্যি বলতে আমার মামার খিচুড়ি বেশ মজাও ছিল। হুট করে মামা দোকান বন্ধ করে গ্রামে চলে যায়। এরপর পরে ভীষণ বিপাকে। তখন নয়ন মামার খিচুড়ির স্বাদকে কেন্দ্র করে আমিও আবিষ্কার করে ফেললাম মোমো আপার মজার খিচুড়ি। যদিও রান্না জানি না, তবে হোস্টেলে যেদিন আমি খিচুড়ি রান্না করতাম সেদিন সবাই আমার খিচুড়ি খাওয়ার জন্য লাইন ধরত। তাই এই খিচুড়ি রান্নায় বেশ পারদর্শী হয়ে পড়ি আমি। আর রান্নাটাও বেশ সহজ। প্রথমে চাল কয়েক পদের ডাল একসাথে দিয়ে এতে পরিমাণ মতো সবজি, মাংস সিদ্ধ যা মন চায় তা দিয়ে সকল ধরনের মশলা দিয়ে তেলে কিছুক্ষণ ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিতে হবে। যখন পানি প্রায় শুকিয়ে আসবে তখন একটা ডিম ভেঙে দিলে ভালোভাবে নাড়িয়ে কিছুক্ষণ ভাপ দিতে হবে। ভাপ দিলে খিচুড়িটার আঠালো একটা ভাব আসে, যা খেতে অনেক মজা। যাই হোক, খিচুড়ি রান্না শেষ করে একটু শুকনো মরিচ ভেজে নিলাম। খিচুড়ি খাবো, সাথে শুকনো মরিচ আর পেঁয়াজ ভাবতেই জিভে জল চলে আসছে। আমি রান্না শেষে খিচুড়ি বাটিতে নিয়ে টেবিলে রাখলাম। ততক্ষণে নুহাশ উঠে পড়েছে। সে তৈরি হতে হতেই আমি তার প্লেট সাজিয়ে রাখলাম। নুহাশ টেবিলে খেতে বসলো। এখন আর নুহাশ খেতে বসতে বলবে এ আশা রাখি না, তাই কষ্টও হয় না, তাই নিজেই বসে পড়লাম। নুহাশ চুপচাপ খেয়ে নিল। একটু তো আশা ছিল একবার হলেও মিথ্যা প্রশংসা করে বলবে, মোমো তোমার হাতের খিচুড়ি তো ভীষণ মজা। তবে আশায় যেন সে ঘুরে গেল। নুহাশের কাছে এমন আশা করা ভীষণ বোকামি। খাওয়া শেষে সে তার কাজে চলে গেল। আমি রুমে বসে সোফায় হেলান দিয়ে রইলাম। নিরসা একটা জীবন পার করতে মোটেও ভালো লাগছে না। একটু কেয়ার তো আশা করতেই ইচ্ছে করে। ছোট ছোট বিষয়গুলো ভাববার মতো ক্ষমতা কেন নুহাশকে আল্লাহ দিল না, তাই ভাবছি আমি। এমন সময় কলিং বেলটা ভেজে উঠল। কে আর আসবে? পিয়াস নিশ্চয়। যা ভাবলাম সেটাই। হাতে কফির মগ আমার দিকে ভাড়িয়ে দিয়ে বলল, তোমার জন্য বানালাম।
আমার আবার সকাল বিকেল কফি খাওয়ার অভ্যাস, তাই আমি যখন খাই তোমার জন্য নিয়ে আসি। আর গতকাল লুডো খেলতে গেলে না কেন? শরীর ঠিক নেই নাকি? আর হাতের কি অবস্থা দেখি, ঠিক করে মলম দিচ্ছ তো? ছেলেটা যখন কথা বলে এক নাগারে বলেই চলে। আমি শুধু শুনলাম। পিয়াস থেমে গেল। আমি কফিতে চুমুক দিয়ে ভরলাম। হাত আগের থেকে ভালো বলা যায়। আচ্ছা পিয়াস, খিচুড়ি খাও? পিয়াস মাথা নেড়ে সম্মতি দিল। তারপর আবার বলে উঠল, কেন বলো তো? সকালে কি খিচুড়ি রান্না করেছো নাকি? তাহলে তো খাওয়াই যায়। আচ্ছা, মুরগির মাংসের তরকারি আছে না? থাকবে না কেন? তাহলে খিচুড়ি নিয়ে আসো, আমি খাই। আমি হেসে উত্তর দিলাম, বাইরে দাঁড়িয়ে খাবে নাকি? ঘরে আসো। পিয়াস ঘরে আসলো। আমি ওকে খিচুড়ি আর মুরগির মাংসের তরকারিটা দিলাম। সেই খিচুড়িটা মুখে দিয়ে বলল, বাহ, খিচুড়ি রান্নাতে তো তুমি বেশ এক্সপার্ট। রান্নাটা মজা হয়েছে। মোমো, তুমি বরং আমাকে তোমার এই খিচুড়ি রান্নাটা শিখিও। আমি হাসতে হাসতে বললাম, নাচল বান্দা বড্ড তুমি, আমাকে নাকি তুমি রান্না শিখিও। আমি এই এক খিচুড়ি রান্না ভালো পারি, বলা চলে মোমো আপার মজার খিচুড়ি। এছাড়া বাকিগুলোতে একদম জিরো। তুমি তো মাশাল্লাহ বাকি সব ছেলে হয়েও ভালো পারো। পিয়াস বেশ জোরে হাসলো। মোমো আপার মজার খিচুড়ি আসলেই মজার। তা দুপুরে কি রান্না করবে আজকে? তোমার ভাইয়া যারা বাজার পাঠাবে তাই রান্না করব। আচ্ছা পিয়াস, তোমার গার্লফ্রেন্ড নেই? প্রশ্নটা করে আমি কেমন আনমনা হয়ে গেলাম। কেনই বা তাকে প্রশ্ন করলাম তাও জানি না। পিয়াসের হাসিতে যেন আনমনা মন নড়ে উঠল। পিয়াস হাসতে হাসতে উত্তর দিল, তুমি কি যে বলো না, আমার হবে প্রেম। এখানের মেয়েদের যা ডিমান্ড, আর আমাকে তো দেখছই কেমন। যাকে ভালো লাগে তার জন্য করতেই থাকি। মেয়েরা এটাকে দুর্বলতা ভেবে মাথায় ছড়ে বসে, যার দরুন অনেকে পছন্দ হলেও পছন্দটা আর প্রেমে গড়ায়নি। তুমি ভাইয়ার আগে কখনো প্রেম করেছো? আচ্ছা, তোমাদের লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? আমি একটু জোরেই হেসেই উত্তর দিলাম, হ্যাপিলি অ্যারেঞ্জ ম্যারেজ। তুমি অনেক হ্যাপি, তাই না? অনেক। আচ্ছা, এত বক বক করো না তো, চটপট খাওয়া শেষ করো। পিয়াস আর কথা বাড়ালো না। খাওয়া শেষে আমার দিকে বিনয়ের সহিত তাকিয়ে বলল, মোমো আপার মজার খিচুড়ি খাওয়ানোর জন্য ধন্যবাদ। আর বাসায় যেও, বিকেলে লুডো খেলবো। আর দুপুরে কষ্ট করতে হবে না। বাজার আসলে আমাকে কল দিও, আমি এসে রান্না করে দিয়ে যাব। খিচুড়ি খাইয়েছ, এতটুকু তো তোমার জন্য করতেই পারি। আর তোমার অনেক মুড সুইং হয়, বুঝতে পারি, কারণ ফুসফাস রেগে যাও। থাক, এখন আর কথা বাড়ালাম না, পরে আবার আসবো। পিয়াস চলে গেল। ছেলেটার সাথে কথা বলতে খারাপ লাগে না, ভালোই সময় কেটে যায়। দুপুর হয়ে গেল। কাকা এসে বাজার করে গেল। মোবাইলটা হাতে নিয়ে ভাবতে লাগলাম পিয়াসকে কল দিব কিনা। বেশ কিছুক্ষণ ভেবে কল দিতে যাব, এমন সময় মোবাইলের স্ক্রিনে কিছু একটা চোখে পড়ে বিস্মিত হলাম। একটা অপরিচিত নম্বর থেকে মেসেজ এসেছে। মেসেজটা ওপেন করে লক্ষ্য করলাম, তাতে লেখা, হ্যালো, আমি পিয়াস। ভেবে না নম্বর কিভাবে পেয়েছি, জোগাড় করে নিয়েছি। একটু আগে কাকা এসে দরজায় দিয়ে গিয়েছে, খেয়াল করলাম। আমি জানি তুমি আমাকে নিজে থেকে মেসেজ করবে না, তাই আমিই করলাম। আমি কি আসবো রান্না করতে? পিয়াসের মেসেজটা দেখে ভালোই বিস্মিত হলাম। ছেলেটা এত খেয়াল করছে আমার, যা রীতিমতো বিস্ময়কর। চুপচাপ বসে রইলাম কতক্ষণ ব্যাবলার মতো। তারপর মেসেজের রিপ্লাই দিলাম, আসো।
এসে রান্না করে দিয়ে যাও। আমার হাতের অবস্থা তেমন ভালো না, তুমি বরং এসে রান্না করে দিয়ে যাও। মেসেজটা ডেলিভার হওয়ার মিনিট 2 মধ্যে পিএস চলে এসেছে। পিএস এসে মাথা চুলকাতে চুলকাতে জিজ্ঞেস করলো, ভাইয়া কি বাজার পাঠিয়েছে? আমার মোলায়েম উত্তর, এই তো গরুর মাংস, আর কিছু পাঠায়নি। গরুর মাংস আর ডাল রান্না করলেই হবে। আচ্ছা দাঁড়াও, আমি আগে মাংসগুলো ঠিক মতো কেটে নিই। ছুরি আছে তোমার বাসায়? তোমাকে কষ্ট করে ছুরি দিয়ে কাটতে হবে না, আমার বটি আছে, বটি দিয়েই কেটে দিচ্ছে। কথাটা বলে বটি দিয়ে মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। তারপর পেঁয়াজ সেটা ধুয়ে পরিষ্কার করে মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে বসিয়ে নিল। এরপর গল্প জুড়ে দিল। ছেলেটা ভীষণ কেয়ারিং তো বটে, তার উপর বকবকও করে বেশি। আমার আবার এসব বকবক শুনতে খারাপ লাগে না। বকবকের এক পর্যায়ে সে বলে উঠল, নুহাস ভাইয়ের সাথে তোমার বিয়ে হয়েছে কতদিন হয়েছে? খুব বেশি দিন হয়নি। কেন বলো তো? তাহলে তো বলা চলে নতুন বউ। নতুন বউ হয়ে এত মলিন থাকো কেন? সাজগোজ করো না কেন? আমি তো জানতাম নতুন বউরা অনেক সাজগোজ করে, জামাইকে দেখায়। আমি একরাশ নিঃশ্বাস ছেড়ে জবাব দিলাম, তোমার ভাইয়ের কি এত দেখার সময় আছে নাকি আমি সেজেছি কিনা? সারাদিন থাকে চোর ডাকাত নিয়ে, আর ওদের সাথে থাকতে থাকতে ওদের বিচার করতে করতে তোমার ভাইয়েরও মন পাথর হয়ে গেছে। এখন এ মনে আবেগ কাজ করে না। তুমি মনে হয় অনেক আবেগী। আবারও দীর্ঘশ্বাস আছড়ে পড়ল। মোলায়েম গলায় জবাব দিলাম, আমি আবেগী না, তবে বড্ড অভিমানী। জানো পিয়াস, তোমার ভাইয়ের একটাই সমস্যা, আমার অভিমানগুলো বুঝতে পারে না। আমি অভিযোগ না করলেও ভীষণ অভিমান করতে জানি, কিন্তু আমার হাসি মুখের আড়ালে সে অভিমানগুলো চাপা পড়ে যায়। অতি আবেগীরাই অভিমানী হয়। তবে একদিন শাড়ি পরে ছাদে যেও, আমাকে কল দিও, আমি তোমার ফটোগ্রাফের দায়িত্ব নিব নে। আচ্ছা ঠিক আছে, এবার বকবক থামাও। পিয়াস চুপ হয়ে গেল। গরুর মাংসের একটা সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে। পিয়াস আরও কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিয়ে তাতে ঝোল দিল। পাশাপাশি চুলায় ততক্ষণে ডালটা হয়ে গেছে। ডালের পর ভাতও বসিয়ে দিল। ডাল, মাংস আর ভাত রান্না করতে সময় বেশি লাগেনি। রান্না শেষে পিয়াস আর বেশিক্ষণ থাকলো না, বাসায় চলে গেল। দুপুরে নুহাস এসে খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি। বিকেলবেলা একটা সুন্দর জামা পরে পিয়াসদের বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হলাম। আন্টির সাথেও কথা হবে, আর তার বোন মিথির সাথেও পরিচয় হবে। মিথি পিয়াসের বড় বোন। পিয়াস আর আন্টির মুখে কেবল নাম শুনেছি, দেখা হয়নি। পিয়াস আর আন্টি বাসায় আসলেও মিথি এখনও আসেনি, আসলে পরিচয়টা হয়ে যেত। বিকেল 5টা, গরমটা একটু কমেছে এখন। ঢাকায় রোদের যে দাবদাহ, ঠিক দুপুর দিকটা আজাব মনে হয় জাহান্নামের আগুনে আছি। জানি না জাহান্নামের আগুন কত প্রখর, তবে আগুন সহ্য করতেই যে নাজেহাল অবস্থা পরকালে কি হবে কে জানে। ভুলের উপর ভুল আর পাপের উপর কেবল পাপই করে যাচ্ছি। দিন শেষে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। পিয়াসদের বাসার সামনে গিয়ে কলিং বেল চেপে ধরলাম। পিয়াস এবং মিথি দরজা খুলল। আমাকে দেখে হেসে বলে উঠল, মুমু আফু, তাই না? বাহ, বুঝলে কি করে? আমাকে তো আগে দেখোনি। দেখতে হবে না, পিয়াস তো সারাদিনই আপনার কথা বলে। ওর মুখে বর্ণনা শুনে আন্দাজ করে নিয়েছি। ও তো আপনার খিচুড়ির এত প্রশংসা করেছে, কি বলবো। আমি হাসতে হাসতে জবাব দিলাম, ও একটু পাগল টাইপ, যা বুঝলাম। আর তুমি আমাকে তুমি করেই বলো, আপনিটা বেশ বেমানান লাগছে। মিথি মুচকি হেসে জবাব দিল, তা বলা যাবে, সমস্যা নেই। তুমি ভেতরে এসো। বাইরে দাঁড় করিয়েই কথা বলছি। পিয়াস বলছিল তুমি আজকে আসবে লুডো খেলতে। তুমি এসে ভেতরের বসো, আমি মাকে ডেকে আনছি। আমি মিথির কথায় ভিতরে গিয়ে বসলাম। মিথি রুমের দিকে এগুলো আন্টিকে ডাক দিতেন। এর মধ্যে পিয়াস হাজির। আমাকে ভালো করে দেখে বলল, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে।
তুমি দাঁড়াও, সবার জন্য কফি করে নিয়ে আসি, তারপর একসাথে কফি খাবো আর লুডো খেলবো। জোড়া জোড়া হয়ে খেলবো, আমি আর তুমি এক দলে, আর আমি আর মিথি এক দলে, আন্টি আর তুমি এক দলে থাকবে। দেখবো কে জিতে, তুমি নাকি। তোমাকে তো আমি হারাবোই, দাঁড়াও তুমি, আমি কফি করে নিয়ে আসি। এখন কি আমাকে বসা থেকে দাঁড়াতে হবে? আরে বোকা, এই দাঁড়ানো সে দাঁড়ানো না, তুমি বসো, আমি আসছি। ফিয়াস ছুট লাগালো রান্নাঘরের দিকে। ততক্ষণে আন্টি আর মিথি এসে গল্প জুড়ে দিল। আন্টি আর মিথির কথা শুনে বুঝতে পারলাম পিয়াস আমার ব্যাপারে অনেক কিছুই তাদের বলেছে। আর সবচেয়ে বড় কথা, মিথিও বেশ মিশুক। আমরা সমবয়সী বলা চলে, তাই মিথির সাথে আমার বেশ ভালোই ম্যাচ হয়ে গেল। একটু স্বস্তি লাগছে ওর মতো একটা মেয়ে পেয়ে। অনেক কথায় না বলা থাকে, যা বলার জন্য একটা বান্ধবী দরকার হয়, আর আমি যেন সেটাই মিথির মধ্যে পাচ্ছি। অল্প সময়ে বেশ মিশে গেলাম তাদের সাথে। পিয়াস কফি নিয়ে হাজির, লুডোর পসরা সাজানো হলো। পিয়াস আর ওর মা একদল, আমি আর মিথি একদলে। কফিতে চুমুক দিয়ে খেলা শুরু করলাম। অনেকদিন পর এভাবে বসে লুডো খেলছি, বেশ ভালোই লাগছে। আগে বোনটা একসাথে হলে লুডো খেলতাম, এখন আর সেটা হয়ে ওঠে না, কারণ এক একজন এক এক নগরীর বাসিন্দা। লুডোতে প্রথম ধাক্কায় ছক্কা তোলা বেশ কঠিন। এই ছক্কা তুলতে গিয়ে হাজারবার কানা শূন্য উঠবে। লুডোর গুটিটাও যেন সব বোঝে। যাক, অবশেষে পিয়াসের মায়ের প্রথম ছক্কা ওঠার মাধ্যমে ছক্কা ওঠার সূচনা হলো। আমি অনেকবার চেষ্টা করেও ছক্কা তুলতে পারছি না। মিথি আর পিয়াস ইতিমধ্যে গুটি চালানোতে ব্যস্ত, আর আন্টির গুটি তো পাকা হয়ে যাওয়ার পালা। এবার অবশেষে আমার ছক্কা উঠলো, কিন্তু ওঠার পর হলো নতুন মুসিবত। আমার গুটি চালানো শুরু, আস্তে আস্তে গুটি এখন পিয়াসের এলাকায়। পিয়াসের 2 উঠলেই আমার গুটিটা খাওয়া পড়ে যাবে। মনে মনে দোয়া করছিলাম তার যেন 2 না উঠে। এদিকে পিয়াসের 2ই উঠলো। পিয়াসের মা জোরে হেসে বলে উঠলো, পিয়াস, মোমোর গুটিটা খা। পিয়াস আমার গুটিটা না খেয়ে অন্য গুটি চালান দিল। এভাবে পিয়াস খেলায় ছাড় দিতে লাগলো। পিয়াসের এই অবস্থা আমি বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়লাম। কিছুটা রাগও হচ্ছে পিয়াসের উপর। আমার সাথে এমন করলে অন্যরাও বিষয়টা অন্য চোখে নিতে পারে, এজন্য। এদিকে পিয়াসের এমন আচরণে খেলার দৃশ্য পাল্টাতে লাগলো। এলোমেলো হয়ে গেল খেলার পরিবেশ। পিয়াস তা বুঝতে পেরে সবার গুটি এলোমেলো করে দিয়ে বলে উঠল, খেলতে হবে না এসব খেলা, বালের খেলা আমার। পিয়াসের মুখের ভাষা শুনে আমি কিছুটা রেগে উত্তর দিলাম, তুমি খেলবে না ভালো কথা, তবে এমন বাজে স্ল্যাং উচ্চারণ করলে কেন? আর খেলা তো খেলাই, এখানে তোমার মন মর্জি মতো সব হবে তা তো না। দূর, খেলার মুডটাই নষ্ট করে দিলে তুমি। মিথি কপাল কুঁচকে রাগ গলায় আমার সাথে তাল মিলিয়ে বলে উঠল, তুই সব সময় এমন করিস, এজন্যই তোর সাথে খেলতে ইচ্ছে করে না। লুডো নিয়ে আমার চোখের সামনে থেকে যা। পিয়াসের মা এখানে নীরব দর্শক, আমাদের কথোপকথন শুনে যাচ্ছে। কোনো তালবেতাল তার হচ্ছে না, বরং আমাদের কথোপকথনেও তিনি বেশি মন দিতে পারলেন না। টেলিভিশন ছেড়ে সিরিয়াল দেখায় মন দিলেন। এদিকে পিয়াস মাথা নিচু করে অপরাধীর মতো বসে আছে। মিথি আবারও ধমক দিয়ে বলল, তোকে না বললাম আমার চোখের সামনে থেকে যেতে? যাচ্ছিস না কেন? সমস্যা কি তোর? পিয়াস বসা থেকে উঠে হনহনিয়ে তার রুমের দিকে চলে গেল। আমি আর মিথি গেলাম মিথির বেডরুমে। দুজন বেশ জমিয়ে আড্ডা দিলাম। অনেকদিন পর একটু ভালো লাগছে কারোর সাথে এভাবে কথা বলতে পেরে। মনটায় বেশ শান্তি লাগছে। কথা শেষ করে বাসায় আসলাম রাত 8টা বাজে। নুহাসকে কয়েকবার কল দিলাম, ধরলো না। রাত 10টায় নুহাস কল দিয়ে জানালো আসতে দেরি হবে, রাত 1টাও বাজতে পারে। আমি হ্যাঁ না কিছু বলার আগে কল কেটে গেল। অস্থির লাগছে, একা একা সময় যেন কাটছে না। শ্বশুর শাশুড়ির সাথে থাকলেও জ্বালা, আবার একা থাকলেও জ্বালা। ডিপ্রেশন সব সময় ঘায়েল করে হানা দেয়, পিছু ছাড়ে না। অস্থির হয়ে এপাশ ওপাশ করছিলাম। এর মধ্যে পিয়াসের মেসেজ, কি করো?
এই তো কিছু না, তুমি? কফি খাচ্ছি, তুমি খাবে? খেলে এখনই বানিয়ে নিয়ে আসতেছি। ওহো, দরকার নেই, আমি ঘুমিয়ে যাব এখন। তুমি আজকে খেলাই এমন করলে কেন? আমি এমন না করলে তুমি হেরে যেতে। তো কি হতো? খেলাতেই তো হার জিত, আর তুমি তো প্রথমে চেয়েছিলেই আমি হারি। তাহলে পরে এমন করলে কেন? খেলার সময় তোমার হারটা মানতে পারছিলাম না, আর তুমি হেরে গেলে তো আমিও হেরে যেতাম। তাই তোমাকে জিতিয়ে নিজে জিততে চেয়েছিলাম। এত ফাঁকা ফাঁকা ফিল্মি ডায়লগ না দিয়ে পড়তে বসো, পরীক্ষার সামনে তোমার। তুমি বললে সব করতে রাজি। ওহ, তাই নাকি? আমি তোমার কে? হ্যাঁ, জানি না। ঘুমাও, আমি ঘুমাবো। বাই। বাই। কথোপকথনের সমাপ্তি। আমি চুপ হয়ে শুয়ে শুয়ে ভাবছি, আদৌ কি পিয়াস আমাকে বোনের মতো অথবা ভালো বন্ধুর মতো দেখে? তো তার সাথে এভাবে কথা বলা ঠিক হচ্ছে তো? এটা কি কোনোভাবে অন্যায় করা হচ্ছে? অবচেতন মনে এসব ভেবে পুনরায় আবার ভাবতে লাগলাম, না, যা হচ্ছে হোক, পিয়াস কি ভাবছে তাতে আমার কি আসে যায়? আমি তো নুহাসকে ভালোবাসি, আর পিয়াসকে আমি ছোট ভাই আর বন্ধু চোখে দেখি। এসব ভাবি যাবে অনেক চিন্তার বিস্তরণে ঘটাচ্ছিলাম আমি। আস্তে আস্তে চোখ দুটোতে ঘুম এসে জড়ো হয়ে গেল। কারো স্পর্শ শরীরে লাগছে। ঘুম চোখে তাকালাম। নুহাস বসে আছে, বিরক্ত গলায় বলল, মোমো, তোমার বাজে স্বভাব আর খেলো না। দরজা লক না করে ঘুমাও কেন? আর উঠো, প্রচুর ক্ষুধা পেয়েছে। শরীরটা বেশ ক্লান্ত লাগছে, তবুও দ্রুত উঠলাম। নুহাসকে তরকারি গরম করে খেতে দিলাম। নুহাস খাওয়ার সময় ভালো মন্দ কিছু বলেনি। অবশ্য নুহাসের ভালো মন্দ বলায় আমার এখন কিছু যায় আসেও না। নুহাস খাওয়া শেষে রুমে প্রবেশ করলো। আমিও খেয়ে নিলাম দ্রুত। তারপর সব গুছিয়ে রুমে গেলাম। নুহাসের একটু সান্নিধ্য পাওয়ার ইচ্ছা তো ছিলই, তবে সেটা আর পূরণ হবে না বুঝতে পারলাম। ইতিমধ্যে নুহাস নাক ডেকে ঘুমাচ্ছে। আমি আর কথা না বাড়িয়ে পাশে ঘুমানোর জন্য নিজেকে প্রস্তুত করে নিলাম। সকালটা শুরু। নুহাসকে নাস্তা দিয়ে হালকা গলায় বললাম, একা একা ভালো লাগে না, আর তুমিও বাসায় এসে একদম চুপ হয়ে যাও। সারাদিন এভাবে থাকতে ভীষণ খারাপ লাগে। নুহাসের বিরক্ত মাখা উত্তর, তোমার ভালো কিসে লাগবে আল্লাহ জানে। খাবার বাজার মুখ ফুটে বলার আগেই নিয়ে আসতেছি, কাপড় চোপড় বলার আগেই কিনে দিচ্ছে, তারপরেও তোমার মন বসছে না। বাবা মায়ের সাথে থাকলে পারলেও আর এখানে এসেও তোমার নাটক শুরু। তোমাকে তো বুঝতে হবে আমি সারাদিন কাজে থাকি, বাসায় এসে একটু বিশ্রাম নিতে, আর সেখানেও তোমার ফ্যান ফ্যান অসহ্য লাগে এগুলো। কথাগুলো এক নিঃশ্বাসে বলে বের হয়ে গেল সে। আমি চুপ হয়ে বসে আছি। কাজ করবে এটাই স্বাভাবিক, তাই বলে কি মিনিট পাঁচেক সময়ও হয় না আমাকে দেওয়ার জন্য, আমার সাথে কথা বলার জন্য? এটুকু সময় তো সে ইচ্ছে করলেই বের করে নিতে পারে। বউকে খেতে পড়তে দিলেই কি সব দায়িত্ব শেষ হয়ে যায়? আমরা মেয়েরা আসলেই ভীষণ স্বার্থপর, কারণ আমরা চাই পুরুষের অক্লান্ত ভালোবাসা, আর এই ভালোবাসা দিতে ব্যর্থ হলেই আমাদের স্বার্থে টান পড়ে। তখন আমরা পাগলামি করি, ভালোবাসা পেতে মরিয়া হয়ে উঠি। আমি বোকার মতো দাঁড়িয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। তারপর নিজেকে সামলে দরজাটা লাগিয়ে দিয়ে আসলাম। আমি নুহাসের থেকে একটু বেশিই আশা করে ফেলছি, যেটা অনুচিত সেটাই মনকে বুঝাতে লাগলাম। 11টা বাজতে চলল। নুহাসকে নাস্তা দিয়েছিলাম, সেটা না খেয়েই চলে গিয়েছে সে। এরপর আমারও গলা দিয়ে কিছু নামেনি, তবে পেট জানান দিচ্ছে সে কিছু চায়, তাই নিজের সকল কষ্ট চাপা দিয়ে খেতে বসলাম। খাওয়া প্রায় শেষ। কলিং বেলের আওয়াজ কানে আসলো, নিশ্চয়ই পিয়াস এসেছে। তাই সাথে সাথে খাওয়া থেকে না উঠে খাবারটা শেষ করে হাত ধুয়ে দরজা খুলে কিছুটা অবাক হলাম।
দরজার বাইরে কেউ নেই, অথচ একটা বড় বক্স পড়ে আছে। এর উপরে বড় বড় অক্ষরে লেখা, মোমো তোমার জন্য। আমি বুঝতেছিলাম না কাজটা কার, তবে আন্দাজ করতে পারছিলাম কাজটা পিয়াসের হবে। আমি বক্সটা নিয়ে রুমে আসলাম। তারপর বক্সটা খুলে বিস্ময় যেন বেড়ে গেল। পিয়াস পাঠিয়েছে এটা আন্দাজ করতে পারলেও আজকে যে আমার জন্মদিন সেটা সে জানবে কল্পনা করতে পারিনি। কারণ আমার জন্মদিন আমি নিজেই বেমালুম ভুলে গেছি। আমার জন্য একটা টেডি কেক চকলেট পাঠিয়েছে। কেকের সাইজটা খুব বড় না, তবে দেখতে কিউট। গিফটগুলো পেয়ে আমি চট করে পিয়াসকে কল না দিয়ে নুহাসকে দিলাম, তাকে বলার জন্য যে আমার জন্মদিনে সে কিনা। নুহাসকে দুবার কল দেওয়ার পর সে রিসিভ করলো। সে কিছু বলার আগে ঠাস ঠাস বলে উঠলাম, নুহাস তুমি কি জানো না আজকে আমার জন্মদিন? বিয়ের পর আমার প্রথম জন্মদিন, আমাকে উইশ করবে না? নুহাসের কোনো হেলদুল জাগলো না। সুবগলা কিছুক্ষণ থেকে বলল, মোমো তুমি তো বাচ্চা না, এগুলো নিয়ে বাচ্চারা পড়ে থাকে। কাজের মধ্যে শুধু শুধু এত বিরক্ত করো তুমি কেন যে বুঝি না। যাই হোক, হ্যাপি বার্থডে, এবার ফোন রাখো। আমি কথা না বাড়িয়ে ফোন রেখে দিলাম। বুকটা ভীষণ ভার লাগছে নুহাসের কথা ভেবে। যে মানুষটা আমি প্রিয় মানুষ ভেবে পাগলামি করি, সেই মানুষটার কাছে আমার কোনো মূল্য নেই। আমি দম ধরে বসে রইলাম কিছুক্ষণ। তারপর পিয়াসের দেওয়া চকলেট আর টেডিটা আলমারির এক কোণে রেখে দিলাম। মানুষ ভীষণ অদ্ভুত। কিছু মানুষ আছে যাদের কাছে আপনি কিছু আশা করবেন না, তবুও তারা আপনার জন্য সর্বস্ব দিয়ে দেবে। আর কিছু মানুষ আছে যাদেরকে আপনি কলিজা বেটে খাওয়ালেও বলবে বাটাটা মিহি হয়নি। দুনিয়ার সবচেয়ে অদ্ভুত প্রাণীই হলো মানুষ। কেকটা বেশ ছোট, একজন খাওয়ার মতো। আমি নিজেই কেক কেটে নিজেকে উইশ করলাম। তারপর পিয়াসকে ধন্যবাদ লিখে মেসেজ পাঠালাম। মনকে সান্ত্বনা দিলাম, কেউ তো আমার জন্য এক টুকরো সুখ খুঁজে এনেছে, এটাই বা কম কিসের। সারাদিন পিয়াস আর আসেনি। আমিও আমার মতো রান্না করে নিলাম। খাওয়ার সময় খেয়ে নিলাম। নুহাসকে কল দিয়ে আর বিরক্ত করিনি। সত্যি বলতে যেভাবে থাকতে চায় তাকে সেভাবে থাকতে দেওয়া উচিত। জোর জবরদস্তি করে কারো ভালোবাসার মূল্য আদায় করা যায় না। মোবাইলটা হাতে নিয়ে পিয়াসকে মেসেজ দিয়ে আবারও ধন্যবাদ জানালাম। পিয়াস প্রত্যুত্তরে শুভকামনা জানালো। সারাদিন পার হয়ে গেল। নুহাস এলো সন্ধ্যাবেলায়। আমি জিজ্ঞেস করলাম খাবে কি না। সে উত্তর দিলে বাইরে থেকে সে খেয়ে এসেছে, এখন খাবে না। আমি আর কথা বাড়ালাম না। দিন যাচ্ছে, সময়ের গতিতে বহমান। আমার দিনকে দিন নুহাসের প্রতি সকল আশা ভরসা কমতে লাগলো। আগের মতো নুহাসকে আর পেতে মন চায় না। পিয়াসের পাগলামিও দিন দিন বাড়ছে। বুঝতে পারছিলাম পিয়াস কোনোভাবে আমার প্রতি দুর্বল হচ্ছে, যা অনুচিত। পিয়াসের পাগলামিতে আর সায় দেওয়া উচিত হবে না। দিনকে দিন পিয়াসের সাথে কথা বলা কমিয়ে দিচ্ছে, কিন্তু পিয়াসের পাগলামিগুলো যেন সব তছনছ করে দিচ্ছে। বাধা দিয়েও যেন কোনো লাভ হচ্ছে না। বিষয়টা নুহাসের সাথে শেয়ারও করতে পারছি না, আবার মনে গেঁথে রাখতেও কষ্ট হচ্ছে। নুহাসের সাথে শেয়ার করলে সে সেটা স্বাভাবিক দৃষ্টিতে নাও নিতে পারে। তাই বেশ এলোমেলো পরিস্থিতির সম্মুখীন হলাম। বেলা বাজে 4টা। সূর্যটা হেলে পড়েছে। আজকে শাশুড়ি মা আসবেন বাসায়। 2 মাস হলো নুহাসের ছুটি না থাকায় আমরা যেতে পারিনি, তাই তিনিই আসবেন আমাদের দেখতে। রওনা দিয়েছেন অনেক আগে, হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। ভাবনার মধ্যে কলিং বেলের আওয়াজ। আমি দৌড়ে উঠে গেলাম দরজা খুলতে। এপাশ ওপাশ কে বলতে শাশুড়ি মায়ের কণ্ঠস্বর শুনতে পেলাম। দরজা খুলতে তিনি গজগজ করে বলে উঠলেন, সারাদিন তো শুয়ে বসেই থাকো, তারপরও দরজা খুলতে এত দেরি হলো কেন? আর নুহাস কোথায়? মা, নুহাস ডিউটিতে। বাবা তো আসার কথা ছিল, ওনাকে তো দেখছি না। উনি কোথায়? উনি বাসার নিচে হাঁটছে। যাই হোক, যা আছে তাই দাও, খেয়ে একটু রেস্ট নিব। আর তোমার বাবার জন্য গরম পানি বসাও, এসেই গোসল করবে। আচ্ছা মা। কথোপকথনের শেষে আমি সরাসরি চলে গেলাম রান্নাঘরে। তারপর খাবার তৈরি করে টেবিলে দিলাম। মা খেতে বসলেন।
লোকমা মুখে দিয়ে বিরক্ত গলায় বললেন, না হয়েছে লবণে, না হয়েছে মরিচে, বাপের বাড়ি থেকে কিছুই শিখায়নি? এসব সাইপাশেই আমার ছেলেকে খাওয়াচ্ছে। আমি হেসে জবাব দিলাম, মা আপনি সত্যিই বলেছেন, বাপের বাড়িতে আমাকে কেউ কাজ করতে দেয়নি। সত্যি বলতে আদরে বড় হয়েছি তো তাই। আর নুহাসের মতো বড় অফিসারের কাছে বিয়ে দিয়েছিল কাজ যেন না করে খেতে হয় সেজন্য। কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন কত ভিন্ন, সেটা তো আর আমার পরিবার বুঝতে পারেনি। আমার হাসি মুখের কড়া জবাব শুনে মা একদম চুপসে গেলেন। এর মধ্যে বাবা হাজির হলেন। বাবাকে গরম পানি দিলাম গোসল করতে। বাবা গোসল করে খাবার টেবিলে বসলেন। আমি খাবার দিলাম। বাবা খেয়ে বেশ স্বাভাবিক গলায় বললেন, রান্না তো বেশ মজা হয়েছে। বাবার কথা শুনে খুশি মনে উত্তর দিলাম, আলহামদুলিল্লাহ। এরপর লক্ষ্য করলাম মা পাশে দাঁড়িয়ে আছেন। আমি আবার আর একটু হেসে বললাম, বাবা মাকে একটু ডাক্তার দেখিয়েন। বাবা বিচলিত কণ্ঠে জবাব দিলেন, কেন, তোমার শাশুড়ি মায়ের আবার কি হয়েছে? তেমন কিছু না বাবা, এই যে ওনার মুখে রুচি কমে গেছে, তাই একই তরকারি আপনার কাছে মজা লাগলেও ওনার কাছে মনে হচ্ছে লবণ মরিচ দেয়নি। ওনার মুখটা মনে হয় পানসে হয়ে গেছে। আমার এমন উত্তরে বাবা ইতস্তত হচ্ছেন, কারণ নারীদের কুটিলতা ধরার ক্ষমতা সৃষ্টিকর্তা পুরুষদের একটু কমই দিয়েছেন। তাই নারীদের তুলনায় পুরুষরা একটু বেশি সরল হয়। তবে যে পুরুষ যত কুটিল তার মধ্যে নারী সুলভ আচরণ তত বেশি বিদ্যমান। খাবার পর্ব শেষ। আমি ওনাদের রুম দেখিয়ে দিলাম থাকার জন্য। ওনারা রেস্টে নিতে রুমে প্রবেশ করলেন না। আমি এদিকে সকল কাজ শেষ করলাম। প্রায় সন্ধ্যা গড়িয়ে আসছে। একটু ছাদে যাওয়ার জন্য মনটা আনছান করছে, তাই সব গুছিয়ে ছাদে ছুট লাগালাম। আকাশটা দেখতে ভীষণ ভালো লাগে, আর এই ভালো লাগা বেড়ে যায় যখন আকাশের রক্তিম আভা বিরাজ করে। বলা চলে সূর্য উদয় এবং সূর্যাস্তের সময়টায় আকাশটা নতুন রূপে সাজে, নতুন উদ্যমে প্রস্ফুটিত হয়। পাশে কারো উপস্থিতি টের পেলাম। পার ফিরে তাকে লক্ষ্য করলাম পিয়াস দাঁড়িয়ে আছে। পিয়াসকে ইদানিং ভীষণ এড়িয়ে চলি আমি, কারণ আমার প্রতি তার দুর্বলতা আমাদের দুজনকে একদিন গ্রাস করে নেবে। তাই তাকে না দেখার ভান করে আসতে নিলাম। পিয়াসকে পিছু ডাকলো। আমি তবুও পিছু ফিরলাম না। তবে একটা বিকট শব্দ আমাকে পিছন ফিরতে বাধ্য করলো। আমি পিছন ফিরে স্তব্ধ হয়ে গেলাম। হাত পা ক্রমশ ঠান্ডা হতে লাগলো। পিয়াস ছাদে নেই। আমি দৌড়ে ছাদের কার্নিশে গিয়ে লক্ষ্য করলাম পিয়াস ছাদ থেকে লাফ দিয়েছে। 8 তলা ছাদ থেকে লাফ দিলে কেউ বেঁচে থাকার কথা না। আমার বুকটা দুঃখ করে উঠল। এমন কিছু আমি কখনোই আশা করিনি। জোরে একটা চিৎকার দিয়ে নিচে গেলাম। লিফট আসতে দেরি হচ্ছে, তাই সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। নিচে নেমে লক্ষ্য করলাম পিয়াসকে ঘিরে লোকের সমাগম। ইতিমধ্যে পিয়াসের পরিবারও চলে এসেছে। আমি চুপ হয়ে তাকিয়ে আছি। তার রক্তাক্ত মুখটা আমাকে দেখে যেন উপহাস করে বলছে, আমি চলে গেলাম, তুমি সুখে থেকো। আমি তো বোবার মতো দাঁড়িয়ে আছি। দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হলো। কিছুক্ষণ ধরে দম ধরে দাঁড়িয়ে রইলাম। লোক সমাগম কমতে লাগলো। আশেপাশের ভিড় কমে যাওয়ার সে জায়গা থেকে প্রত্যাবর্তন করে বাসায় আসলাম। রুমে এসে খাটে হেলান দিয়ে বসলাম। বারবার মনে হচ্ছে পিয়াসকে আমি প্রথম থেকে পাত্তা না দিলে বিষয়টা এত দূরে এগোতো না। আমি সরল মনে ওকে ছোট ভাই, বন্ধুর মতোই দেখে এসেছি, কিন্তু যে সেটা ভিন্ন গল্পে রূপান্তর করবে কে জানতো। যত পাগলামিই সে করুক, নুহাসকে ছাড়ার কথা আমি ভাবতেও পারি না। পিয়াসের প্রতি এতদিনে আমার দুর্বলতা তৈরি হয়েছে ঠিকই, তবে সেটা কেবল নিজের মধ্যেই রেখেছি। নুহাসের সকল অবহেলার পূর্ণতা আমি পিয়াসের মাঝে পেতাম। আমি চাইলে নিজের দুর্বলতাকে সায় দিয়ে পিয়াসের সাথে পরকীয়ায় জড়াতে পারতাম।
যেটা সচরাচর হয়ে থাকে, তবে আমি তো তা করতে পারিনি। পিয়াসের জন্য বুকটা ফেটে যাচ্ছে। আমি কখনো ওর মতো এমন পরিণতি চাইনি। ওর ভালোই চেয়েছি বড় হোক। কখনো চাইনি আমার মতো মেয়ের মোহে পড়ে ও ঝরে পড়ুক। নুহাসকে সবটা বলার সাহসও পাচ্ছি না। আজকে যদি নুহাস একটু কেয়ারিং হতো, তাহলে পিয়াস হয়তো আমার সাথে এত মিশতে পারত না। জীবনের এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতাম না। বুক ফেটে কান্না আসতেছে। বেশ জোরে জোরে কাঁদতে লাগলাম। চোখ দুটোতে কান্না যেন গ্রাস করছে। কাঁদতে কাঁদতে মাথাটা জিম ধরে গেছে। এর মধ্যে শাশুড়ি মায়ের আগমন। বেশ জোরে জোরে বলতে লাগলো, আদিক্ষেতা শেষ নেই, এভাবে গলা চেঁচিয়ে কাঁদছো কেন? আমি মায়ের দিকে তাকালাম। মাকে বেশ ঝাপসা লাগছে। মাথাটা ঘুরতে শুরু করলো। কখন যে মাথা ঘুরে পড়লাম জানি না। জ্ঞান ফেরার পর লক্ষ্য করলাম আমি হাসপাতালে, আর আমার পাশে নুহাস বেশ খুশি মনে বসে আছে। আমি ওর দিকে তাকাতে সে খুশি গলায় বলে উঠল, মোমো, আমাদের পরিবারে নতুন মেহমান আসতে চলেছে। কথাটা শোনার পর চোখ দিয়ে ঘর ঘর করে পানি পড়ছিল। মা হওয়ার এক ক্ষুদ্র অনুভূতি আমাকে ঘিরে ধরেছিল। সে সাথে একরাশ যন্ত্রণা আমাকে গ্রাস করছিল পিয়াসের কথা ভেবে। না জানি তার মা কত কষ্ট পাচ্ছে। একটা বাচ্চা মায়ের কাছে কত আপন, সেটা মা না হলে টের পাওয়া সম্ভব না। আমাকে বাসায় আনা হলো। নুহাস বেশ চিন্তিত আমার দিকে তাকিয়ে বলল, পাশের বাসার পিয়াসের অবস্থা ভালো না। মুখে 52টা সেলাই লেগেছে, আইসিইউতে আছে, জ্ঞান ফিরেনি এখনো। একটা বড় অপারেশনও হবে রাতে। বাঁচার সম্ভাবনা ক্ষীণ। ছেলেটাকে তো ভালোই মনে হতো, নম্র ভদ্র, আর তোমার কথা সবসময় জিজ্ঞেস করতো। তোমাকে বড় বোনের খুব মহব্বত করতে বুঝতাম। হুট করে কি এমন হলো আত্মহত্যার পথ বেছে নিল? সে কি ছাদ থেকে লাফ দিয়েছে নাকি পড়ে গেছে বুঝতে পারছি না। সেটা জ্ঞান না ফেরা পর্যন্ত জানাও সম্ভব না। আমি চুপ হয়ে কথাগুলো শুধু শুনছিলাম। পিয়াসের এই অবস্থার জন্য পরোক্ষভাবে আমাকে দায়ী মনে হচ্ছে, যদিও কিছুই আমার হাতে ছিল না। রাত অনেক হয়েছে। নুহাস আমার পাশেই বসে আছে। আমি বুঝতে পারছি না নুহাসকে সবটা খুলে বলবো কিনা। কয়েকবার বলার চেষ্টা করেও যেন উষ্ঠজ্বর কথা আটকে যাচ্ছিল। অবশেষে বলতে ব্যর্থ হলাম। নুহাসের বুকে মাথা রেখে দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছি কেবল। এক অনাবিল শান্তির খুঁজে এখানে এসেছিলাম। রঙিন স্বপ্নগুলো আমাকে ভীষণভাবে তাড়া করছিল, আর সেই স্বপ্নগুলো যেন একদম কাহাওয়ায় ভেঙে গেল। জীবনের গতি ভীষণ নড়বড়ে। আমরা চাইলেও সেটা সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারি না। সব কিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হয় না। পরিকল্পনার বাইরে কিছু ঘটে যায় যা আমাদের কল্পনায়ও থাকে না। অস্থির রাত পার হলো। সকালে নুহাস চলে গেল অফিসে, আর মা রান্নাঘরে রান্না করছে। যদিও রান্নাটা আমাকেই করতে হতো, তবে শরীরের বেগতিক অবস্থা দেখে রান্নাটা তিনিই ছড়িয়েছেন। আমার সন্তান আসার সংবাদ শুনে ওনার কোনো রকম অনুভূতির শব্দ আমি খুঁজে পাইনি। খুশি হয়েছেন নাকি খুশি হননি সেটা ওনার মুখ অবয়ব দেখে বুঝতে পারছি না। মোবাইলটা ভিজে উঠল। বেলা বাজে 11টা। কে কল দিয়েছে বুঝতে পারছি না। অচেনা নম্বর, ধরবো কিনা বুঝছি না। অনেক ভেবে কলটা ধরলাম। গম্ভীর গলার সুর কানে আসলো। গলাটা পিয়াসের বাবার। গলার গম্ভীরতা কমিয়ে বেশ ভার গলায় বলল, মোমো, আমি পিয়াসের বাবা। পিয়াসের জ্ঞান ফিরেছে। বারবার তোমাকে দেখতে চাচ্ছে। তোমাকে বোনের মতো মহব্বত করতো, তাই হয়তো তোমাকে দেখতে চাচ্ছে। তুমি কি একটু হাসপাতালে আসবে? আমি কি উত্তর দেব বুঝতে পারছিলাম না। হাত পা অনবরত কাঁপতে লাগলো। নিজের গলাটাও কাঁপছে। বেশ স্বাভাবিক গলায় উত্তর দিলাম, আমি নুহাসকে বলে ওকে সাথে নিয়ে আসব। একা আসতে পারবো না। ঠিক আছে, আমি নুহাসের সাথে কথা বলে নিব। এই কথা বলার যথেষ্ট কারণ ছিল যে আমি একা গেলে তারা বিষয়টা অন্যভাবে নিতে পারে।
তারা ভেবে বসতে পারে আমার আর পিয়াসের মধ্যে হয়তো কোনো সম্পর্ক চলছিল, কিন্তু এখন তারা এটা বুঝবে যে বিষয়টা কেবল একতরফা। নুহাস যেমনিই হোক আমি তাকে নিয়ে থাকতে চাই, আর আমি একা গেলে আমার শ্বশুর শাশুড়ি বিষয়টা স্বাভাবিক নিবে না, বিষয়টাকে জলগোলা করে ছাড়বে। তাই যা করতে হবে বিবেক দিয়ে। এখানে আবেগ দিয়ে কিছু করতে গেলে আমার সংসারটা ভেঙে যাবে, আর আমার বাচ্চাটারও ভবিষ্যৎ নষ্ট হবে। আমি মা হয়ে আমার বাচ্চার ক্ষতি চাইব না। আবারও কল ভেজে উঠল। নুহাস কল দিয়েছে। আমি দৌড়তেই বলে উঠল, একটু রেডি থাকো, পিয়াসকে দেখতে যাব। বেচারার অবস্থা অনেক খারাপ, কেন জানি না তোমাকে দেখতে চাচ্ছে। তুমি আবার বলেছ আমাকে ছাড়া যাবে না, তাই ওর বাবা আমাকে কল করেছে। আমাদের যাওয়া উচিত, সুতরাং তুমি রেডি থাকো। কলটা কেটে গেল। আমি তৈরি হয়ে নিলাম। নুহাসের মনে আমার প্রতি একটু সন্দেহ আসলো না। ভেবে নুহাসের প্রতি এক পরম শ্রদ্ধা আমার কাজ করছে। সে সাথে তার করে আসা অবহেলাগুলো যেন এখন ক্ষীণ লাগছে। আর সবচেয়ে বড় কথা, আমি পিয়াসের প্রতি দুর্বলতা অনুভব করলেও নুহাসকে ঠকাতে পারবো না। কিছুক্ষণ পর নুহাসকে নিয়ে হাসপাতালে গেলাম। বেশ শান্ত পরিবেশ। দেখতে হলে একা গিয়ে 2 মিনিটের জন্য দেখতে পারবো। 2 জন প্রবেশ করা যাবে না, আমাকে ঢুকতে বলা হলো। আমি কাঁপা কাঁপা পায়ে প্রবেশ করলাম। পিয়াসের দিকে তাকালাম। আমি পিয়াসকে দেখে কেঁপে উঠলাম। শরীর কেমন যেন স্তব্ধ হতে লাগলো। এক ঠান্ডা হাড় কাঁপানো কাঁপুনি যেন আমাকে ঘিরে ধরল। চোখ দুটো কর্ণফুলীর কড়াল স্রোতের মতো ধারালো হতে লাগলো। হার্টবিট ক্রমান্বয়ে গতিতে বাড়তে লাগলো। শরীরের রক্ত হিম হয়ে যেন বরফ হতে লাগলো। দম নিদরক এক গতিশীল হাওয়া যেন নাক দিয়ে ঢুকে সমস্ত শরীর অবশ করে দিল। পিয়াসের মুখটা বিক্ষত, নাক মুখ একদম থেতলে গেছে। আমার চোখ দিয়ে তার অবস্থান দেখে গড় গড় করে পানি পড়ছে। নিজেকে আজ ভীষণ বিষণ্ণ লাগছে। আমি হালকা গলায় ডেকে বললাম, পিয়াস, আমার কথা কি শুনতে পাচ্ছ? আমি মোমো। পিয়াসের হাতটা শুধু নড়ে উঠেছে। ওর হুঁশ নেই বুঝাই যাচ্ছে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না। 2 মিনিট পর নার্স এসে জানান দিলে রুম থেকে বের হয়ে যেতে হবে। আমি দাঁড়িয়ে থাকার সাহসও পেলাম না। আস্তে করে বেরিয়ে গেলাম। নীরবতা আমাকে ভীষণভাবে গ্রাস করছে। আমি বের হওয়ার পর সবাই জিজ্ঞেস করে উঠল, পিয়াসের অবস্থা কি? বলার আর সাহস আমার হলো না। নীরবতাকে সঙ্গী করে নিলাম। দ্রুত নুহাসের সাথে বাসায় ফিরলাম। সারাদিন এসব করেই কাটলো। রাতটাও আমাকে ভীষণ পীড়া দিল। সকালের সূচনা হলো, তবে মনটা স্থির হলো না। বিষণ্ণতা আমাকে ভীষণভাবে গ্রাস করেছে। না পাওয়াগুলো এখনো আমার পিছু ছাড়ছে না। সকালটা শুরু হলো তেজি সূর্যের রক্তাক্ত আভায়। ভেতরে বয়ে চলা এক কড়াল রক্তক্ষরণের স্রোত আমাকে যেন ভীষণভাবে আঘাত হানছে। আমি চাই এক হয় আরেক। আমার কাছে এসে কোনো ঝিঝি পোকা যেন আমাকে ভুলে যাচ্ছে। আমি ভালো নেই, তবে ভালো থাকতে চাই। নিঃসঙ্গতা আমাকে ভীষণভাবে তলিয়ে নিয়েছে। তলিয়ে যেতে যেতে কোনো এক অতল গহ্বরে আমি হারিয়ে যাচ্ছি। নিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমার ভেতরে থাকা অস্তিত্ব। ভেতরে বেড়ে ওঠা ছোট ভ্রূণটা যেন আমাকে নিয়ে হাসছে। সে হয়তো ভাবছে তার মা অপরাধী, কিন্তু তার মা তো জানে এখানে তার কোনো হাত ছিল না। পিয়াসের চিকিৎসা চলমান। এখন সে সিঙ্গাপুর আছে, সেখানেই চিকিৎসা করা হবে, আর সাথে প্লাস্টিক সার্জারি। এদিকে পিয়াসের পুরো পরিবার দেশের বাইরে, শুধু মিথি বাসায়। মিথি মাঝে মাঝে এসে পিয়াসের আপডেট দিয়ে যায়, আর আমি মাঝে মাঝে তাকে খাবার দিয়ে আসি। একা মেয়ে হাত পুড়িয়ে রান্না করে খেতে তার ভীষণ অসুবিধাই হচ্ছে। এভাবে সময় কাটছে, তবে অশান্তি যেন পিছু ছাড়ছে না। এ সময় আমার দরকার ছিল বাড়তি যত্ন, বাড়তি খাবার। তবে মাঝে মাঝে বাড়তি খাবার না খেয়ে
না খেয়েও থাকতে হচ্ছে। শাশুড়ি মা তার মেয়ের সাথে ঝগড়া লেগে আমার বাসায় খাওয়া বন্ধ করে দেয়। ওনাকে রেখে খাওয়া বসলে উঠে আমি ওনার পেটে মেয়ে না বলে খেতে বসে পড়ি। যদিও এটা বোঝার ক্ষমতা মা হয়েও ওনার নেই যে এ সময় আমার সঠিক সময়ে খাওয়া কতটা জরুরি। ওনার ঘা জ্বালানো এসব কথা শুনে খাবার হজম তো হয় না আমার, তাই শাশুড়ি মায়ের রাগ ভাঙানোতে ব্যস্ত হয়ে পড়ি। তিনি রাগ যদিও তার মেয়ের সাথে করেছে, তবে তা ভাঙিয়ে ওনাকে খাওয়ানোর দায়িত্বটা পড়ে আমার উপর। সব মিলিয়ে আমার পেটে ক্ষুধায় ইঁদুর দৌড়ালেও রাগ অভিমানে ফালার সমাপ্তি না গুটিয়ে খেতে পারি না। এই অসহনীয় কষ্টের তীব্রতা কত প্রখর এটা কেবল আমি টের পাই। আর নুহা সেখানে নীরব। সে মায়ের পক্ষেও নেই, বউয়ের পক্ষেও নেই। সে তার জায়গায় গতিশীল। আমি খেয়েছি নাকি বসে আছি তাতে তার কিছু যায় আসে না। মাস শেষে বেতন পাচ্ছে, বাজার আনছে, পোশাক কিনে দিচ্ছে, এই তো হেতেই তার দায়িত্ব শেষ। আর কোনো দায়িত্ব স্বামী হিসেবে তার নেই। মাঝে মাঝে পিয়াসের কথা মনে পড়ে, ভীষণ খারাপ লাগে। সে তো আমাকে বুঝতো, সময় দিত, আমার ভালো লাগা মন্দ লাগাগুলো পাত্তা দিত। এখন তো পিয়াসও নেই, ইহকাল আর পরকালের মাঝখানে যুদ্ধ করছেন। নিজেকে ভীষণ অপরাধী মনে হয়। মাতৃত্বের এই সুখটা আজকাল আমাকে ভীষণ প্যারাও দেয়। সামনে ইয়ার ফাইনাল পরীক্ষা, পড়তেও পারছি না। সব মিলিয়ে বিয়ের পর জীবনটা যেন আরও এলোমেলো হয়ে গেল। এখন আমি বিয়ের আগের জীবনটাকে খুব অনুভব করি। রঙের দোকানে বসে বান্ধবীরা চা খাওয়া, এলোমেলো আড্ডা দেওয়া, ক্যাম্পাসের স্মৃতিচারণ যেন চোখে ভেসে উঠছে। তীব্র অসহনীয় যন্ত্রণা নিয়ে সময় পার হচ্ছে আমার। সারা রাত কাটে ছটপট করে। ভিতরে যে বেড়ে চলছে সে কি এত কষ্টের মধ্যে সুখে আছে কিনা তা ভাবতে ভাবতে অস্থির লাগে ভীষণ। নিজেকে ছন্ন ছাড়া এক নিঃসঙ্গ বন্দি পাখি লাগে আজকাল। বহমান সময় চলছে, সে তো আর থেমে থাকবে না। কখনো জীবনে সুখ আসে আর কখনো সুখ আড়াল করে দুঃখ নামে। সুখ নামের পালাক্রমে রূপান্তরের খেলায় আজকে আমার প্রসবের সময় এসেছে। এর মধ্যে পিয়াসও বেশ সুস্থ। দীর্ঘ 8 মাস চিকিৎসা করার পর সে এখন সুস্থ। মুখে কয়েকবার প্লাস্টিক সার্জারি করতে হয়েছে বিকৃত মুখটাকে আকৃতি দেওয়ার জন্য। শুনেছি কিছুদিন পর বাংলাদেশে আসবে। এর বাইরে আর খোঁজ নিতে পারিনি, নিতে পারলেও আর নিতে চাইনি। নিজেকে একটু গুটিয়ে নিয়েছি সব জায়গা থেকে। হঠাৎ পেট ব্যথা, কোমরে অসহ্য ব্যথা, নিজেকে সামলাতে পারছি না। পাশে নুহাসও নেই, বড় বোনটা আছে। শাশুড়ি মা হাসপাতালে আসেনি, হাসপাতালে থেকে ওনার অভ্যাস নেই। যদিও শুনেছিলাম আমার ননদিনীর বাচ্চা হওয়ার সময় হাসপাতালে বেশ কয়েকদিন থেকে সেবা যত্ন করেছিলেন, কিন্তু আমার বেলায় তা জুটেনি। এদিকে মায়ের আদরটাও এখন আমি পাচ্ছি না। আমি পরিবারের সবার ছোট মেয়ে, আর আমার মায়ের বয়সও বেশ। সে নিজেই বার্ধক্যের গেড়াকলে আটকে গেছে। আমাকে আর কি যত্ন নেবে? ছিল বড় বোন, যাকে সবসময় পাশে পেয়েছি। আজ এই অতীব সময় সে পাশে আছে। হয়তো তার ঋণ কখনো আমি পরিশোধ করতে পারবো না। রাত বাজে 3টে। অসহনীয় ব্যথা আমাকে গ্রাস করছে। টানা 4 ঘন্টা ব্যথা। ডাক্তার চাচ্ছে সিজার করতে, তবে শাশুড়ি মা অনুমতি দিচ্ছে না। বোনকে কল দিয়ে ফই ফই করে ভুলে দিচ্ছে সিজার যেন না করা হয়। এদিকে আমার অবস্থা খারাপ দিকে যাচ্ছে। নুহাসকে কল দিয়েও পাওয়া যাচ্ছে না, একটা মিটিংয়ে আটকে আছে সে। এদিকে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ডাক্তার শেষবারের মতো বলে দিল আমাকে সিজার করানো না হলে বাচ্চার অবস্থা আরও খারাপের দিকে যাবে এবং আমারও এতে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। অবস্থার বেগতিক দেখে আমার বোন এবার সিজারের সিদ্ধান্ত নিল। এতে যা হবার হবে। আমি এ সময়টায় আমার বোনকে কেবল পাশে পেয়েছি, আর কাউকে নয়। টানা 6 ঘন্টা ব্যথা সহ্যের পর আমাকে সিজার করতে নিয়ে গেল। আমার কোল আলো করে আমার ছেলে আসলো। নাম রেখা
আগে ছিল শুদ্ধ, আমার কোলে শুদ্ধ আসলো। সুন্দর বাবা এই মুহূর্তে নেই যে ওর কানে আজান দিবে। এই সময়টা নুহাসকে খুব প্রয়োজন ছিল, তবে অদৃষ্টি ছাওয়া ভিন্ন ছিল, তাই নুহাসকে পাশে পাইনি। আমার গুম গুম চোখ, আমাকে এক জায়গায় আর শুদ্ধকে আরেক জায়গায় রাখা হলো। নুহাস এসে বাবুকে দেখে গেল, আমাকে দূর থেকে দেখে গেল। শাশুড়ি মায়ের কোমরে নাকি অনেক ব্যথা, তাই আসতে পারেনি। আমার বোনটা আমার পাশে ছিল। 2 দিন পর আমাকে কেবিনে দেওয়া হলো, আর সেদিনই আমার শাশুড়ি মা আসলেন, এসেই জুড়ে দিলেন নতুন কথা। ওনার কথা শুনে মনে হচ্ছিল সিজার করে মস্ত বড় ভুল করেছি আমি। আমার বোনের এমন সিদ্ধান্তে তিনি বেশ রাগান্বিত। অনেকক্ষণ তিনি বাজে বকলেন। এমন সময় কেবিনের দরজায় কারো কড়া নড়ার আওয়াজ পেলাম। আমার বোন দরজা খুলতে আমি দরজার দিকে তাকিয়ে চমকে উঠলাম পিয়াসকে দেখে। এই সময় এই অবস্থায় পিয়াসকে দেখব আশাও করিনি। শুনেছিলাম ও আসবে কিছুদিন পর, তবে আজকে আসবে তা জানা ছিল না। যদিও আমি আর পিয়াসের সাথে সামান্য পরিমাণ কথাও বলতে চাই না, কারণ আমি চাই সে আলাদা জীবন নিয়ে ভালো থাকুক। আমার কোলেও এখন আমার শুদ্ধ এসেছে, সুতরাং আমার ছেলের জন্য হলেও পিয়াসের থেকে দূরে থাকা বাঞ্ছনীয়। কে চায় তার জীবনে নতুন করে ঝামেলা হোক? আমি যেহেতু শত যন্ত্রণার পরও নুহাসকে ছাড়ব না, সুতরাং পিয়াসকে আমার জীবনে জড়ানো কোনোভাবেই ঠিক হবে না। যেহেতু পিয়াস সম্পর্কের পরিণতি আর মানেটাই বদলে গিয়েছে, সেহেতু এই জায়গায় আর কোনো কিছু এগিয়ে নেওয়া সম্ভব না। পিয়াসকে দেখে আমার একটু বুকও কাঁপছে বটে। শুদ্ধকে কোলে জোরে চেপে ধরে পিয়াসের দিকে তাকালাম। ওর মুখটায় প্লাস্টিক সার্জারি করার পরও কাটার দাগ রয়ে গিয়েছে। আমার শাশুড়ি মা পিয়াসকে কখনো এর আগে সামনাসামনি দেখেনি, তাই তাকে এভাবে কেবিনে হুট করে আসতে দেখে বেশ রাগ গলায় বলে উঠলেন, কে আপনি? এভাবে কেবিনে ঢুকে পড়ছেন কেন? আপনাকে তো চিনতে পারছি না। বলা নেই কওয়া নেই, হুট করে কেবিনে ঢুকে পড়তেছেন। অবশ্য আমার বড় বোন পিয়াসকে ভালো করেই চিনত, তাই শাশুড়ি মাকে আটকে দিয়ে বলল, নুহাসের কলিগের ছেলে পিয়াস, ওই যে যার চিকিৎসা দেশের বাইরে চলছিল সে ছেলে। মোমোকে বড় বোনের মতো সম্মান করে, তাই হয়তো মোমোকে দেখতে এসেছে। শাশুড়ি মা আপুর কথা শুনে মুখটা কে ফুলিয়ে ওপাশ ফিরে তাকালো। পিয়াস দূর থেকে দাঁড়িয়ে আমাকে বলে উঠল, মোমো আপু, সুস্থ হয়েই তোমাকে দেখতে চলে আসলাম। শুনেছি তুমি মা হয়েছ, তোমার ছেলে হয়েছে, তাই তোমার ছেলের জন্য কিছু উপহার এনেছি, আশা করি তুমি নেবে। আর দ্রুত বাসায় ব্যাক করো, অনেক কথা জমে আছে, তোমাকে শেয়ার করব। এখন গেলাম, কেমন? পিয়াসের কথা শুনে আমার ভয়টা আরো বেশি কাজ করতে লাগলো। না জানি শাশুড়ি মা আমাকে এ নিয়ে কোনো সন্দেহ করে বসে কিনা, কারণ পিয়াসের কথার ধরন ভিন্ন। তার উপর যে হারে তুমি বলছে, এতে যে কারো মনের সন্দেহ আসাটাই স্বাভাবিক। ভাবনার সমাপ্তি ঘটিয়ে পিয়াসকে উত্তর দিলাম, ভালো থাকো, আর বোকার মতো সুইসাইডের সিদ্ধান্ত আর নিও না। এবার তো এসএসসি পরীক্ষা দিতে পারোনি, সামনের বছর আবার দিও। মন দিয়ে পড়াশোনা করো, বাসায় ব্যাক করলে কথা হবে। খুব ভালো থাকো। শুদ্ধর জন্য আনা উপহারগুলো পিয়াস আপুর হাতে দিয়ে প্রস্থান নিল। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। জানি না পিয়াসের মনে কি চলছে, তবে খারাপ কিছু হওয়ার সম্ভাবনাও যে রয়েছে তাও আন্দাজ করতে পারছি। এই দুটানা গোলক দাদা থেকে যে কবে বের হতে পারবো জানি না। হাসপাতালে আরও 2 দিন থেকে বাসায় ফিরলাম। বাসায় ফেরার সাথে সাথে দরজার সামনে পিয়াসকে দাঁড়িয়ে থাকতে দেখে কলিজা যেন কেঁপে উঠল। থমকে দাঁড়ালাম। সবাই সামনের দিকে এগুলোও আমি একা দাঁড়িয়ে রইলাম। একটু সামনে যেতে সবাই পিছু ফিরল। লক্ষ্য করলো আমি একা দাঁড়িয়ে আছি।
নুহাস একটু পিছিয়ে এসে আমাকে টেনে সামনের দিকে নিয়ে জিজ্ঞেস করলো, তোমার কি হাঁটতে কষ্ট হচ্ছে? আমি নিজেকে সামলে নিয়ে উত্তর দিলাম, না। তবে পিয়াস এখানে কি করছে? নুহাস হেসে জবাব দিল, পিয়াস এখানে এসেছে আমাদের বাবুকে ওয়েলকাম করতে। আমাকে কল দিয়ে বলল বাবু আসবে, তাই সে কেক এনেছে। ছেলেটা বেশ নাছোড়বান্দা, আল্লাহ ওকে বাঁচিয়ে এনেছে, এতেই আলহামদুলিল্লাহ। আমি আর বাধা দিইনি, বাচ্চা মানুষ কিছু করতে চেয়েছে করুক। আমি দীর্ঘশ্বাস ফেললাম শুধু। আপু বাবুকে কোলে নিয়ে রুমে ঢুকলো। আমি আর নুহাসের রুমে ঢুকলাম। পিয়াস ততক্ষণে দরজার পাশ থেকে সরে গিয়ে টেবিলের কাছে গেল। বাবুকে কোলে নিয়ে আমাকে ডাক দিল কেক কাটার জন্য। যদিও এমনটা নুহাসের করা উচিত ছিল, কারণ একটা সন্তান জন্ম হওয়ার পর সবাই শুধু বাচ্চাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। বাচ্চার মায়ের যে একটু যত্ন ভালোবাসা দরকার সেটা সবাই ভুলে যায়। কেউ এটা বুঝে না। শুদ্ধ যেমন নিউবর্ন বেবি, ঠিক তেমনি আমি নিউবর্ন মা। আমারও যত্নের দরকার, বরং যত্নটা আমার আরও বেশি দরকার, কারণ আমি সুস্থ থাকলেই আমার বাচ্চাকে সুস্থ রাখতে পারবো। কেক কাটা হলো, খাওয়া হলো। পিয়াসে নিজ হাতে সব রান্না করেছে। এখন পিয়াস ঠিক কী চাচ্ছে তা বুঝে উঠতে পারছি না। আমি নিশ্চয়ই পিয়াসের কাছে যাব না, এটা সে ভালো করেই বুঝতে পেরেছে। তবে কেন এত মায় আবারও জড়াতে চাচ্ছে সে প্রশ্ন কেবল মাথায় বিদ্ধ হচ্ছে। সেদিনের মতো দিনটা পার হলো। সারাদিন রাত ব্যস্ত সময় পার হয় শুদ্ধকে নিয়ে। আপু চলে গিয়েছে, শাশুড়ি মাও বেশি দিন থাকেনি। এখন একা বাসায় সারাদিন বাচ্চা সামলানো, রান্না করা বেশ মুশকিলই হয়ে গিয়েছে। কাজের একটা মানুষও এই মুহূর্তে পাওয়া বেশ মুশকিল। পিয়াস এখন আর আমাকে জ্বালায় না। মাঝে মাঝে তার নতুন প্রেমের গল্প শোনে। সে নাকি নতুন প্রেমে পড়েছে, অন্য কাউকে নিয়ে নিজেকে খুশি রাখতে শিখে গেছে। আমি শুধু হা করে যাই। ভালো হয়েছে, আলাদা জীবনে ভালো থাকবে, এটাই বরং ভালো। তবে যখন জানতে পারলাম তার প্রেম এক নারীতে সীমাবদ্ধ না, বহু নারীতে আসক্ত হয়েছে, তখন একটু খারাপ লেগেছে। অন্তত পিয়াসের কাছে এমন কিছু আশা করিনি। রক্ষণশীল একটা পুরুষ কেন যে বক্ষণশীল হয়ে যাচ্ছে তা বুঝতে পারছি না। যদিও তার জীবনে সেই জীবনে আমার কোনো অধিকার নেই নাক গলানোর, তাই তার কথাগুলো শোনা পর্যন্তই সীমাবদ্ধ থাকি আমি। এই তো কোনো রকম সংসার জীবন ভালোই যাচ্ছে। শত যন্ত্রণার মধ্যেও অনার্স পরীক্ষা পড়েছি, বাচ্চা সামলিয়েছি, আবার রান্না করে ঘরের সব কাজও সামলিয়েছি। যে আমি পানিটা ঢেলে খেতে পারতাম না, সে আমি আজ এত দায়িত্বশীল মেয়ে, মা, বউ। সত্যি বলতে দায়িত্ব ঘাড়ে এসে চেপে বসলে তা কখনোই এড়ানো যায় না। শুদ্ধর বয়স 6 মাস হয়ে গিয়েছে। দেখতে দেখতে সময় বেশ দ্রুত এগিয়ে চলে। এই তো কিছুদিন আগে ছেলেটা আমার পেটে ছিল, আর আজকে আমার কোলে বসে দুষ্টামি করছে। সময়ের বহমান গতিময়তা এড়িয়ে চলা ভীষণ কঠিন। আজকাল আবার পিয়াসের পাগলামি বেড়েছে। নাছোড়বান্দা কোনোভাবেই বুঝতে পারছে না তার সাথে আমার বিয়ে কখনো সম্ভব না। আমি নুহাসকে ছেড়ে তার কাছে কখনো যাব না। আর এ 6 মাসে সে নাকি 6টা মেয়ের সাথে প্রেম করেছে, কাউকে তার ভালো লাগেনি। মোমো আসক্ত হয়ে গিয়েছে বলে কথা। প্রথমে বিশ্বাস হয়নি পিয়াস 6টা প্রেম করেছে, তবে পরে মেয়েদের পাগলামির রেকর্ড যখন কানে এসেছে তখন বুঝতে পেরেছি পাকা খেলোয়াড়ের মতো পড়ালেখা বাদ দিয়ে মেয়ে পটিয়েছে। যখন দেখেছে মেয়ে পটে গেছে তখন সেখান থেকে দূরে চলে এসেছে। বোকা মেয়েরাও পিয়াসের থাবাতে কপোকাত হয়ে কাঁদছে। রাত 3টা বাজে। শুদ্ধ জোরে জোরে কাঁদছে। শুদ্ধর কান্না সামলাতে সামলাতে সময় যাচ্ছে। নুহাস ডিউটিতে আছে, বাসায় কেউ নেই। একাই ছেলেকে সামলাতে লাগলাম। কলিং বেলের আওয়াজ কানে আসলো।
দরজায় গিয়ে কে কে করার আগে দরজা খুলে গেল, যদিও দরজার লক লাগানো ছিল। কিভাবে ওপাশ থেকে খুললো বুঝতে পারছি না। সামনের দিকে তাকাতেই লক্ষ্য করলাম পিয়াসকে দেখে বিরক্ত গলায় বলে উঠলাম, দরজার লক খুললে কি করে? আর এভাবে রাতে আসাটা কি ঠিক? পিয়াস, তুমি কেন এখনো আমার পিছে পড়ে আছো? পিয়াস আমার মুখটা চেপে ধরে একটু পিছন দিকে নিয়ে উত্তর দিল, একদম চুপ, কথা বলবে না। আমার ভয়ে গা হাত পা কাঁপতে লাগলো। চোখগুলো বড় বড় করে তাকালাম, এদিকে শুদ্ধ অনবরত কাঁদতে লাগলো। পিয়াস আমার মুখটা ছাড়তে বেশ দ্রুত গলায় বলে উঠলাম, হচ্ছেটা কি? দেখতেছো আমার বাচ্চা কাঁদতেছে, আর এর মধ্যে এসব কি করছো? কি চাই তোমার? পিয়াস আমার হাতের আঙ্গুলে একটা আংটি জোর করে পরিয়ে দিয়ে বলল, আজকে তোমার জন্মদিন, ভুলে গেছো? তোমাকে উইশ করতে এসেছি, আর কিছু না। আর দরজার ডুপ্লিকেট চাবি আগেই বানিয়ে রেখেছিলাম। আর তোমার হাতে যে আংটিটা দিয়েছি সেটা আমাদের বন্ধনে, মনে রাখবে। তোমার আমার বন্ধনে আমি আবদ্ধ করলাম। মোমো, তুমি নুহাসকে ডিভোর্স দিয়ে দাও। পিয়াসের কথা শুনে আমার মেজাজ কিছুটা রুক্ষ হলো। শুদ্ধকে কোলে নিয়ে জাকাতে জাকাতে বললাম, নুহাসকে কেন ডিভোর্স দিব? তার দোষ কোথায়? আর নুহাস আমার শুদ্ধর বাবা, আমি কেন আমার সন্তানকে শুধু শুধু বাবা ছাড়া করব? নুহাসের আবেগে উত্তর কানে আসলো, দেখো মোমো, আমি জানি নুহাসের সাথে তুমি ভালো নও, সুখী নও, থাকতে হচ্ছে তাই থাকছো। তোমাকে নুহাস ভালোবাসে না, আর বাচ্চা নিয়ে কি টেনশন? আমি তোমাকে বিয়ে করব, বাচ্চা আমার পরিচয়ে বড় হবে। মোমো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কত চেষ্টা করেছি মুভ করতে পারছি না, কত মেয়ের সাথে প্রেম করার চেষ্টা করেছি, করতে পারিনি। আমি সত্যি তোমাকে ভালোবাসি পিয়াস, আমি তো তোমাকে ভালোবাসি না। আর তোমার আর আমার বয়সের ফারাক জানো? কি বলছো এসব কথা? আমি তোমাকে এতদিন ছোট ভাইয়ের মতো স্নেহ করতাম, আর সে সম্পর্কটাকে তুমি এত জঘন্য রূপ দিবে চিন্তাও করতে পারিনি। আর তোমার বিকৃত ছাওয়া দেখে তো আমার লজ্জায় তুলিয়ে পড়তে ইচ্ছে করছে। শুধু শুধু আমাকে আর জ্বালিও না। তোমাকে বিয়ে তো দূরে থাক, কথাও বলবো না, আর সামনে থেকে বিদায় হও। আমার কথা শুনে পিয়াস আর পায়ের জড়িয়ে ধরলো, আমার পাটা ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মোমো, কথা বলা বন্ধ করো না, বিয়ের করার দরকার নেই, শুধু মাঝে মাঝে কথা বলো। তোমাকে ছাড়া আমার ভীষণ কষ্ট হয়। তুমি যদি কথা বলা বন্ধ করো তাহলে আমি আবার সুইসাইড করে মরে যাব। তুমি শুধু কথা দাও, কথা বলা বন্ধ করবে না। পিয়াসের কথা শুনে আমার ভয়ও লাগতে শুরু করলো। আবেগের বশে সে যদি আবারও সুইসাইডের সিদ্ধান্ত নেয় তাহলে হয়তো এটা আমার জন্য সুখকর হবে না। তাই কিছুটা রাগ আর কিছুটা নম্র গলায় বললাম, আমার পা ছাড়ো আর বাসায় যাও। যে কোনো সময় নুহাস আসতে পারে। তোমাকে আমি সরাসরি বলছি, আমার পক্ষে নুহাসকে ছাড়া সম্ভব না। আমাকে নিয়ে যে স্বপ্ন দেখছো সেটা কখনো পূর্ণ হবে না। তবে সুইসাইডের মতো বাজে সিদ্ধান্ত আর নিও না। তুমি চাচ্ছ আমি তোমার সাথে যোগাযোগ রাখি, সুতরাং রাখবো। তবে আমার সামনে তুমি এসো না, মন দিয়ে পড়ালেখা করো, আর মাঝে মাঝে শুধু ফোনে কথা হবে। আর আমার যেহেতু বাচ্চা ছোট, সেহেতু আমি প্রায় সময় ব্যস্ত থাকবো। এসব বুঝে সময় পেলে তোমার সাথে কথা হবে। আর যদি পাগলামি করো তাহলে তুমি কি সুইসাইড করবে? আমি নিজেই করে ফেলবো। আমার কথা শুনে পিয়াস আমার পাটা ছেড়ে দিয়ে চোখের পানি মুছতে মুছতে জবাব দিল, প্লিজ তুমি এমন কথা বলো না। তুমি যখন সময় পাও তখনই কল দিও, আমি তোমাকে টেক্সটে দিয়ে রাখবো। শুধু এখন গেলাম, বেশি জ্বালাবো না তোমাকে। পিয়াস বের হয়ে গেল, আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। শুদ্ধ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আমি শুদ্ধকে শুয়ে হাতের আংটিটার দিকে তাকালাম। ছেলেটা এত কিছুর পরও আমার জন্মদিনের তারিখটা মনে রেখেছে, এটা ভেবে বেশ অবাক লাগছে। ফোনটা হাতে নিয়ে নুহাসকে কল দিলাম। নুহাস কল ধরতে হালকা গলায় বললাম,
আমার জন্মদিন আজকে, তুমি কি ভুলে গেছো? দেখি কিভাবে যেন 2 বছর পার হয়ে গেল। এই তো শুদ্ধ যখন 5 মাসের পেটে ছিল তখন আমার জন্মদিন গিয়েছিল। আমার তো মনেই ছিল না, তুমিও মনে করনি। আর আজকে শুদ্ধ আমার কোলে 6 মাসের। আজকেও আমার জন্মদিন, তুমি ভুলে গেছো। ছোট ছোট জিনিসগুলো মেয়েরা খুব করে চায় নুহাস। আমি তো তোমার কাছে টাকা পয়সা খাওয়া দাওয়ার কষ্ট করি না। কিসের কষ্ট করি জানো? একটু ভালোবাসা, ছোট ছোট ছাওয়া পূর্ণতার। আমার কথা শুনে ওপাশ থেকে উত্তর আসলো, কেন মোমো? আমার ভালোবাসার কমতি কোথায়? জন্মদিনে উইশ করলেই কি ভালোবাসা হয়ে যায়? গত বছর তোমার জন্মদিনের তারিখ ভুলে গিয়েছিলাম, এবারও তাই। একটা মানুষের তো সব মনে থাকবে না, এটাই স্বাভাবিক। আমি সারাদিন অনেক ব্যস্ত থাকি, এতই ব্যস্ত থাকি যে নিজে দম নেওয়ার সময় পাই না। তারপরও আমি তোমাকে সময় দিই, তোমার কল আসলে ধরার চেষ্টা করি। আমি এসব কার জন্য করি? তুমি নিজেকে প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। আমি হতাশ গলায় উত্তর দিলাম, নুহাস, তুমি যা বলছো সেটা দায়িত্ব। দায়িত্ব আর ভালোবাসা এক হয় না। তুমি কোনোদিন আমাকে বুঝোনি, বুঝবেও না। এত বক বক করে লাভ নেই, ঘুমাতে হবে। ঘুমালাম আমি। কলটা কেটে শুয়ে পড়লাম। সত্যি বলতে ভালোবাসা আর দায়িত্বের পার্থক্যটা হয়তো নুহাস বুঝে না। বুঝলে আজকে এমনটা হতো না, এই পরিণতি দেখতে হতো না। আমার ভেতরটা বেশ ফুরে। আমি নুহাসকে ভালোবাসি, তাই এত অবহেলার পরও ছাড়তে পারি না। আর এদিকে পিয়াসের এই পাগলামিগুলো আমাকে ভীষণ দুর্বল করে তোলে তার প্রতি। কিন্তু সংসারে বেড়াজাল নামক মায়া পার হয়ে আমি তার কাছেও যেতে পারি না। এই দুটানা, এই অসহনীয় যন্ত্রণার সমাপ্তি কিভাবে ঘটবে জানি না। তবে আমি একটু মানসিক শান্তি চাই, এক সিলতে ভালোবাসা চাই। তবে কোনো ভুল মানুষের কাছে না, আপন মানুষের কাছে। ঘুমটা জেঁকে এসেছে চোখে, এর মধ্যে শুদ্ধ কান্না করে উঠলো। দ্রুত উঠে শুদ্ধকে খাওয়ালাম। শুদ্ধ আবারও ঘুমিয়ে গেল। আমারও চোখে ঘুম ছেয়ে গেল। তবে শুদ্ধর জন্য বারংবার ঘুম থেকে উঠতে হচ্ছে। মা হওয়া কত বড় লড়াই, সেটা কেবল একটা মাই বুঝে। শুদ্ধের ধারালো স্রোতের মতো সময় পার হচ্ছে। মাঝে মাঝে আছড়ে পড়া ঢেউগুলো বুকে এসে হানা দিচ্ছে। এই তো সব মিলিয়ে দিনকাল চলে যাচ্ছে। বছর 3 কি করে পার হয়ে গেল জানি না। শুদ্ধর স্কুলে ভর্তি হওয়ার সময় হয়েছে। শুদ্ধকে একটা স্কুলেও দিয়েছি। শুদ্ধর বাবার পোস্টিং হয়েছে অন্যত্র, তবে ছেলের জন্য আমাকে সাথে নিয়ে যায়নি। এখন অন্য জায়গায়, আমি আর ঢাকায়। ছেলেকে এখানে ইংলিশ মিডিয়ামে ভর্তি করিয়েছি। আর পিয়াসও আমার পিছু ছাড়েনি। সে যেমন আমার পিছু ছাড়েনি, তেমনি আমিও অকৃত্রিম ভালোবাসায় নুইয়ে পড়িনি। নুহাসকে ঠকাইনি, শুদ্ধকে ঠকাইনি। এত কিছুর পরও আমি পিয়াসকে আমার কাছে ঘেঁষতে দিইনি। তবুও পিয়াস তার ভালোবাসার বুলি আমার সামনে আওড়ায়ে যাচ্ছে। আমি ঢাকায় এসেছি, তাই সেও ঢাকায় এলো, বিবিএতে ভর্তি হয়েছে। শুদ্ধকে নিয়ে স্কুলে যাচ্ছে। পথ পার হতে পিয়াসকে লক্ষ্য করলাম। এভাবে পিয়াসকে দেখবো আশাও করিনি। একদম বেমানান লাগছে। একটা মেয়ের হাত ধরে জড়িয়ে আছে মুক্ত রাস্তায়, এভাবে থাকাটা এই বয়সে ছেলেদের একটু বেমানান লাগছে। আমি বিষয়টা খুব একটা আমলে নিলাম না। এই বিষয় নিয়ে এত ভাবা উচিত না। তার জীবন, সে কি করবে এটা একান্ত তার ব্যাপার। আমি শুদ্ধকে স্কুল পর্যন্ত এগিয়ে দিলাম। স্কুলের ভেতরে ঢোকার অনুমতি নেই। গেট পর্যন্ত দিয়ে আবার বাসার দিকে রওনা দিলাম। পিয়াসকে আবারও একই জায়গায় একই অবস্থানে দেখলাম। কিছুটা খারাপ লাগা কাজ করছে। কেন জানি না, তাকে বিপথে যেতে দেখলে আমার অনেক খারাপ লাগে। আমি দীর্ঘ একটা শ্বাস ফেলে নিজেকে সামলে নিয়ে বাসায় ফিরে আসলাম। দুপুরের তেজে সূর্যটা মাথার উপর গদগদ করছে। মনটা অস্থির লাগছে ভীষণ। আমি চাই পিয়াস ভালো থাকুক, আমার থেকে দূরে থাকুক। আবার পিয়াসকে অন্য মেয়ের সাথে দেখলেও আমার খারাপ লাগে। এই যে দুর্বলতা, এটা যে ভীষণ খারাপ আমি জানি। তবুও মাঝে মাঝে মনটা কেমন যেন বিকিয়ে যায়, কিছু মানতে চায় না। আবার নুহাসকে ছাড়ার কথাও আমি ভাবতে পারি না। নুহাসের প্রতি এত অবহেলার পর এখন আর ভালোবাসা কাজ করে না। যা কাজ করে তা হলো মায়া। সামাজিক বন্ধন আর সদ্যর ওদের ভবিষ্যৎ নিশ্চিতের একমাত্র ভরসার জায়গা। মাঝে মাঝে মনে হয় নুহাসকে ছেড়ে দিয়ে পিয়াসের কাছে চলে যায়। একটু কেয়ার তো পাবো, ছোট ছোট্ট অপূর্ণতাগুলো পূর্ণত্ব হবে।
যতই হোক নারী বলে কথা, ফুটবো, জ্বলবো, সহ্য করব, নিজেকে শেষ করে দিব, তবুও সামাজিক বন্ধন ছিন্ন করব না। আমার অবস্থান অন্য একটা মেয়ে হলে হয়তো পিয়াসের প্রেমে পড়ে যেত, পরকীয়ে জড়িয়ে যেত, কিন্তু আমি তা করিনি, কেবল নিজের দায়িত্বের কথা ভেবে। নুহাস যেমন নিজের দায়িত্ব পালন করছে, আমিও করছি। এ সংসার কেবল দায়িত্ব পালনের ব্যস্ততা নিয়েই টিকে আছে। ভালোবাসা হারিয়ে গেছে। শুদ্ধকে আনতে কাকা গিয়েছে, আমি রান্না চড়িয়েছি। শ্বশুর শাশুড়ি আজকে আসবে বলেছেন, কল দিয়েছে, দুবার ধরিনি। এখন আর শ্বশুর শাশুড়ির সাথে ঝামেলা হয় না। একটা সময় ধরে ওনাদের অনেক বুঝাতাম, ওনাদের মেয়ে হয়ে থাকতে চাইতাম। এখন আমি আর মেয়ে হতে চাই না, ছেলের বউ হয়ে উঠেছে। ওনাদের কিছুতে কিছু যায় আসে না আমার। ভালো বললেও না, খারাপ বললেও না। সত্যি বলতে সংসারের মাপকাঠি বোঝা অনেক কঠিন। এই বিস্তর জাল থেকে বের হওয়া আরও কঠিন। সময় যাচ্ছে, দিন পার হচ্ছে। আরও 2 বছর গেল। বিবাহিত জীবনের 7 বছর পার করলাম। সব কিছুই আগের মতোই, কোনো কিছু বদলানি। পিয়াসও না। পিয়াসার পাগলামি বরং বেড়ে চলেছে। ভেবেছিলাম বড় হওয়ার সাথে সাথে এই পাগলামি চলে যাবে, তবে এখনও তা যায়নি। এত মেয়ের সাথে সম্পর্ক করে সেটেল হতে চেয়েছে, তবুও পারেনি। ঘুরে ফিরে মুমুকেই ভালোবাসে সে, মুমুকেই লাগবে তার। অনাকাঙ্ক্ষিত জিনিসগুলোর প্রতি আমরা বেশি আকৃষ্ট হই। প্রথমে ভালোবাসা দিয়ে তা পাবার চেষ্টা করি, পরবর্তীতে তা না পেলে জিদ করে তা পাওয়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে ভুলে যাই মরীচিকার পেছনে ছুটে কেবল শূন্যতাই পাওয়া সম্ভব। অনাকাঙ্ক্ষিত বস্তুটি নয়। পিয়াসের শুদ্ধর স্কুলে গ্রীষ্মের ছুটি দিয়েছে। রাত বাজে 10:30। শুদ্ধকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। নুহাস এসেছে আজ। টেবিলে খেতে খেতে বলতে লাগলো, তোমাকে আমি বেশি সময় দিতে পারি না, এই জন্য আমিও সরি। আমি চাই, তবে অন্যের অধীনে চাকরি করে সে সময়টা হয়ে ওঠে না। বিয়ের 7 বছর পার হয়ে গেল, তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারলাম না। যেহেতু শুদ্ধর স্কুল ছুটি, তাই কালকে আমরা সবাই কক্সবাজার যাব। যদিও আমি ছুটি পাইনি, কক্সবাজার যেতে হবে কাজে। তোমরা মা ছেলে ঘুরবে আর আমি কাজ করব। ডিউটি টাইম শেষ হলে এসে যোগ দিব। নুহাসের এমন কথা শুনে আমার অস্থির মনটা যেন একটু স্থিরতায় রূপ নিল। আমি মন থেকে চাই নুহাস এমন করে আস্তে আস্তে পাল্টাক, কাজের ফাঁকে এভাবে সময় বের করে আমাকে দিক, আমার প্রতি একটু সচেতন হোক। আমাদের দায়িত্বের সংসারটা ভালোবাসার সংসারের রূপ নিক। সুন্দর হোক আমাদের মায়ায় জড়ানো সংসার। এক অন্যরকম অনুভূতি যেন আমাকে ঘিরে ধরুক। কল্পরাজ্যে যেন হারিয়ে গেলাম। স্তম্ভিত ফিরল নুহাসের ডাকে, মোমো কি হলো? চুপ করে দম ধরে দাঁড়িয়ে কি ভাবছ? বললাম, একটু ডাল দাও। কথা শুনতেছ না আমার? আমি আমতা আমতা করে উত্তর দিলাম, ও হ্যাঁ দিচ্ছি। আর আমি কি আজকে কাপড় চোপড় গুছিয়ে ফেলবো? নুহাস খেতে খেতে উত্তর দিল, গুছিয়ে রাখো। যদিও যাব কাল রাতের ফ্লাইটে, প্লেনে গেলে বেশি সময় লাগবে না। তুমি তোমার মতো গুছাও সব, 7 দিন থাকা হবে। নুহাসের খাওয়া শেষ হলে নুহাস চলে গেল রুমে। আমি টেবিল গুছিয়ে নিলাম, তারপর কাপড় গুছাতে লেগে গেলাম আর অপেক্ষা করতে লাগলাম সেই মহেন্দ্রক্ষণের জন্য। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ আসলো। কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলাম। এটা আমার জীবনের প্রথম প্লেন জার্নি, তার উপর দীর্ঘ 7 বছর পর কোথাও ঘুরতে যাচ্ছি। আনন্দটা একটু বেশিই লাগছে। অবসরের অবকাশ নিতে কার না ভালো লাগে। একঘেয়েমি জীবনের বিরতি নিতে যাচ্ছি, এজন্য শুকরিয়া আল্লাহর নিকট। কক্সবাজার পৌঁছাতে বেশি সময় লাগেনি। রয়্যাল টুলিপ রিসোর্টে প্রবেশ করলাম। রিসোর্টটা এত সুন্দর যে ঢুকার সাথে সাথে বেশ প্রশান্ত আর শান্ত লাগছে। নুহাস রাতে একটা কাজে যাবে, আমি আর শুদ্ধ রুমে থাকবো। নুহাস কাজ সেরে আসতে আসতে পরদিন সন্ধ্যা হয়ে যাবে। পরিচিত একজনকে বলে গিয়েছে আমাকে আর শুদ্ধকে নিয়ে সমুদ্র পার ঘুরে দেখাতে, বিভিন্ন দর্শনীয় জায়গা নিয়ে যেতে। আমিও সে আশায় আছি, কখন সকাল হবে সমুদ্রের পাড়ে বিচরণ করবে সে কথায় মন বাঁচছে। ক্লান্ত শরীর শুদ্ধকে নিয়ে শুয়ে পড়লাম।
শুদ্ধ আমার গালে চুমু কেটে বলল, মাম্মা তোমাকে আজকে অনেক খুশি খুশি লাগছে, কেন বলো তো? আমি শুদ্ধকে জড়িয়ে ধরে বললাম, দুঃস্বপ্ন কেটে গিয়ে যখন সুসংবাদ আসে তখন তো বাবা খুশি লাগবেই। তুমি এখন বুঝবে না, বড় হলে সব বুঝবে। মাম্মার কষ্ট কোথায়, কেন মাম্মা মাঝে মাঝে কান্না করে, আর মাম্মা কি পেলে খুশি হয়, সব বুঝবে বাবা। কখনো মাকে অবহেলা করিস না বাপ, অবহেলা বড্ড যন্ত্রণাদায়ক জিনিস রে বাবা। আমি যেমন তোরে সব কিছুতে সবার আগে গুরুত্ব দিই, তুইও দিস। বিয়ের পর বউ আর মাকে ব্যালেন্স করে চলিস, কাউকে অবহেলা করিস না, অনেক বড় হ বাবা। বলে শুদ্ধকে আরো জোরে জড়িয়ে দিলাম। শুদ্ধ আমার গালে অনবরত চুমু দিতে দিতে বলতে লাগলো, আই লাভ ইউ মাম্মা। কলিং বেলটা বাজলো। শুদ্ধকে বিছানায় শুয়ে দরজা খুলে লক্ষ্য করলাম কেউ নেই। দরজাটা পুনরায় লাগিয়ে বিছানায় শুতে যাও, ঠিক সে সময় কলিং বেলটা আবারও বেজে উঠল, কিন্তু পুনরায় খুললে আগের মতোই ঘটনাই ঘটল। এভাবে বারংবার ঘটনার পুনরাবৃত্তি হতে লাগলো। একটা সময় বিরক্ত হয়ে দরজা খোলা বন্ধ করে দিলাম। অনবরত কলিং বেল বাজতে লাগলো। বিরক্ত হয়ে এবার দরজাটা খুললাম। ভাবতে লাগলাম, এবার দরজা খুলে ওপাশে কেউ না থাকলে ম্যানেজারকে কমপ্লেন করে আসব। এই ভেবে দরজাটা খুলে লক্ষ্য করলাম নুহাস দাঁড়িয়ে আছে। বিরক্ত গলায় বলে উঠল, এতক্ষণ যাবৎ কলিং বেল চাপলাম, তুমি কোথায় ছিলে? আর মোবাইল কোথায়? তোমাকে কল দিয়ে পাচ্ছি না। আমি নুহাসকে কি উত্তর দিব বুঝতে পারছি না, আমতা আমতা করতে লাগলাম। এর মধ্যে নুহাস আবার বলে উঠল, মোমো আমতা আমতা করছো কেন, কি হয়েছে? মুখে জড়তা কাটিয়ে উত্তর দিলাম, মোবাইলটা ব্যাগ থেকে বের করতে ভুলে গিয়েছে, আর আমি শুদ্ধকে ঘুম পাড়াতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর তুমি তো বললে আস্তে আস্তে কাল রাত হবে, আজকে কি কাজ শেষ? নুহাস তাড়া দেখিয়ে বলতে লাগলো, কাজ তো সবে শুরু। ভুল করে অফিসের কিছু ডকুমেন্টস ফেলে গিয়েছে, ওগুলো নিতে হবে। কথাগুলো বলে হনহনিয়ে রুমে ঢুকলো নুহাস। তাড়াহুড়ো করে কাগজপত্রগুলো ব্যাগ থেকে বের করে আবারও চলে গেল, আর বলে গেল মোবাইলটা যেন সাথে রাখি, কল দিলে যেন ধরি। আমি মাথা নেড়ে শুধু সম্মতি দিলাম। নুহাস যাওয়ার পর শুদ্ধর পাশে শুয়ে পড়লাম। শুদ্ধর ক্লান্ত, তাই হট্টগোল ঘুমিয়ে পড়েছে। আমার অবস্থা মন বলে উঠেছিল পিয়াস এসেছে, তবে সেটা মিথ্যা প্রমাণিত হওয়ার বেশ শান্তি লাগছে, যদিও প্রথম দিকে কেন এমন হয়েছে বুঝতে পারিনি। নুহাস মজা করার মতো মানুষ না, আর যে ডকুমেন্টস নিতে এসে ধরনের মজা করবে না। যাই হোক, এসব নিয়ে যত ভাবো ততই মাথায় গ্যাঞ্জাম লাগবে, তাই যত ভাবা যায়। মোবাইলটা অনবরত বাজছে। আমি দ্রুত ঘুম থেকে উঠলাম। মোবাইলের স্ক্রিনে নুহাসের নামটা ভেসে উঠল। আমি কলটা ধরতে সে বলে উঠল, তৈরি হয়ে থাকো, তোমাদের নিয়ে একজন সমুদ্র পাড়ে যাবে। আমি মোমো শুদ্ধকে নিয়ে হুটহাট সমুদ্রে নেমে যেতে পারো না, কখন তলিয়ে যাবে বুঝবে না, সাবধানে থেকো। আমি মুখে হাই তুলতে তুলতে উত্তর দিলাম, আচ্ছা ঠিক আছে। কলটা কেটে গেল। আমার মনটা অনেক উদাস আর অশান্ত লাগছে। কেন জানি না, যে খুশিটা নিয়ে এসেছিলাম সেটা ম্লান হয়ে গিয়েছে। শুদ্ধ উঠে গিয়েছে, আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, মাম্মা আইসক্রিম খাবো। আমি শুদ্ধকে আমার সামনে এনে হাসি মুখে উত্তর দিলাম, এখন কোনো আইসক্রিম খাওয়া যাবে না, এখন আমি যা দিব তাই খেতে হবে। তারপর দুজন মিলে সমুদ্র পাড়ে যাব ঘুরতে, অনেক মজা করব শুদ্ধ। মা আর ছেলে মিলে আজকে সারাদিন মাস্তি করব। শুদ্ধকে খাইয়ে দিলাম। ততক্ষণে দরজা নক করলো। দরজা খুলতে একদম মধ্যবয়স্ক লোক হেসে দিয়ে বললেন, নুহাস স্যার পাঠিয়েছেন আপনাদের নিয়ে সমুদ্র পাড়ে যেতে, আপনারা তৈরি তো? আমি হেসে উত্তর দিলাম, আমি অনেক আগেই
তৈরি হয়ে আছি, চলুন যাওয়া যাক। কখনো হিম শীতল, কখনো উষ্ণ বাতাস গায়ে লেপ্টে যাচ্ছে। সমুদ্রের স্রোত পৃষ্ঠতলে আছড়ে পড়ছে। নামতে একটু ভয় লাগছে, তবুও মনে হচ্ছে একটু পানির স্পর্শ নেওয়া উচিত। পাটা সমুদ্রের আদু আদু পানিতে চুবালাম। শুদ্ধকে পানিতে নামতে দেওয়া সাহস হলো না। যদিও অনেক বায়না করছিল, তবুও তাকে পানিতে নামতে দিইনি। সমুদ্র বিলাস শেষে ডাবওয়ালার কাছে আসলাম। শুদ্ধ কাকা আর আমার জন্য ডাব অর্ডার করলাম। ডাবের দিকে মনোযোগ দিলাম। এমন সময় শুদ্ধ চেঁচিয়ে বলে উঠল, মাম্মা, ওই দেখো পিয়াস আঙ্কেল। শুদ্ধর কথা শুনে আমি চমকে উঠলাম। পাশ ফিরে তাকালাম। অদূরে পিয়াস দাঁড়িয়ে হাসছে। এবার বুঝতে পারলাম গতকালকের ঘটনাটা পিয়াসে ঘটিয়েছে। আমি আমার রাগটা সংবরত করতে পারলাম না। শুদ্ধকে কাকার কাছে রেখে পিয়াসের কাছে গেলাম। পিয়াস আমাকে দেখে হালকা হেসে বলল, তোমার পাশের রুমেই আমি উঠেছি। একা সমুদ্র বিলাস কেন করবে? আমিও সাথে থাকব। তোমার প্রতিটা পদক্ষেপে আমি থাকব। মামা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি বেশ রেগে গেলাম। নিজেকে সামলাতে পারলাম না। পিয়াসের গাল বরাবর একটা থাপ্পড় দিলাম। তারপর কিছুটা চেঁচিয়ে বলে উঠলাম, আমাকে নিস্তার দাও, শান্তিতে সংসার করতে দাও। বারবার বলেছি তোমার সাথে আমার কিছু সম্ভব না। আমি তোমাকে চাই না। আমি আমার স্বামীকে ভীষণ ভালোবাসি। অন্য সবার মতো নিশ্চয় পরকীয়া করে বেড়াবো না। দুনিয়াতে কি মোমো ছাড়া আর কোনো মেয়ে নেই? তোমার এই মুখটা আমাকে আর দেখিও না। আর এসব শুনে কাপুরুষের মতো সুইসাইড করতে যেও না, কারণ তোমার মরে যাওয়াতে আমি কিছু যায় আসে না। হয়তো খারাপ লাগবে, তবে এটা সাময়িক। নিজের ক্যারিয়ার গড়ো। লজ্জা থাকলে আর আমার সামনে এসো না। একটু শান্তিতে দম নিতে দাও। বলেই কেঁদে ফেললাম। পিয়াসের চোখ বেয়ে পানি পড়ছে। আমার কথার প্রেক্ষিতে সে বলে উঠল, আমি বুঝতে পারিনি তুমি আমার উপর এত বিরক্ত। আমি আর তোমার পিছু নিব না। তোমার সামনে যেন আসতে না হয় সে ব্যবস্থা করব। ভয় পেও না, সুইসাইড করব না। তবে তোমাকে ভুলে যেতে বা ঘৃণা করতেও পারবো না। তোমার সব খোঁজ আমি রাখবো, তবে তোমার আড়ালে থেকে ভালো থেকো। চিরতরে মুক্তি দিয়ে গেলাম তোমায়। পিয়াসের ছায়াও তোমার আশেপাশে থাকবে না। আমি জানি তোমার আমার প্রতি ভালোবাসা না থাকলে ও অদ্ভুত একটা টান আছে। যদি কখনো তোমার আমার কথা মনে পড়ে, কোনো প্রয়োজন পড়ে, আমাকে কল দিবে। আমি সবার আগে তোমাকে সাহায্য করব। ভালো থেকো। পিয়াস চলে গেল। আমিও আর বেশিক্ষণ এখানে স্থির থাকতে পারলাম না। নিজেকে সামলে নিলাম। তারপর শুদ্ধকে নিয়ে রিসোর্টে চলে আসলাম। সারাদিন আর কিছু খেতে পারিনি। গলা দিয়ে খাবার নামেনি। এই যন্ত্রণার ভার আর নিতে পারছি না। নুহাসকে সবটা বলা দরকার। ওকেও বোঝাতে হবে যে আমার চাওয়া কি, আমার ইচ্ছার পূর্ণতা না পেলে মন কিভাবে বিগড়ে যায়। রাত 11টা বাজে। শুদ্ধকে ঘুম পাড়িয়ে দিয়েছি। নুহাস এসেছে সবে। আমি নুহাসকে ডেকে বসতে বললাম আমার কাছে। তারপর তার হাতটা আমার বুকে চেপে ধরে প্রথম থেকে ঘটে যাওয়া পিয়াসের পুরো ঘটনা বললাম। তার সাথে কাঁদতে কাঁদতে বললাম, আমি এই দায়িত্বের সংসার চাই না, ভালোবাসার চাই। সংসার চাই। নুহাস, আমাকে অবহেলা করো না। ছোট ছোট অবহেলা আমাকে ভীষণ পেড়া দেয়। টাকা চাই মানুষ সুখের জন্য, সে সুখটাই আমার মাঝে নেই। অথচ বিবাহিত জীবনের 7 বছর পার করলাম। আমি তো চাইলেই তোমাকে ছেড়ে পিয়াসের কাছে চলে যেতাম। তবে কেন যাইনি জানো? তোমাকে আমি একটু হলেও ভালোবাসি। সংসারের দায়িত্বের আড়ালে তোমার প্রতি আমার একটা ভালোবাসা কাজ করে। এই ভালোবাসাটা মরে যেতে দিও না। তুমি শুদ্ধ মিলে একটা পরিপূর্ণ সংসার হোক। ভালোবাসায় ঘেরাই থাকুক আমাদের এই সংসার। আমার কথা শুনে নুহাস চুপ হয়ে গেল। আমার দিকে কেবল তাকিয়ে আছে। আমার ভেতরের অনুভূতি সে আন্দাজ করতে পারছে কিনা জানি না, তবে 7টা বছরের ক্ষতটা কতটা গভীর হয়েছে সেটা বলতে পেরে আমি ভীষণ শান্তি পাচ্ছি। নুহাস কেবল আমাকে জড়িয়ে ধরল, নীরব রইল। টানা 20 মিনিট সে তার বুকে আমাকে চেপে রাখলো। সময় পার হলো, কেটে গেল আরও বছরখানেক। দেখতে দেখতে বিবাহিত জীবনের আরও 5টা বছর পার করলাম। নুহাসের কোনো পরিবর্তন ঘটেনি। কথাটা শোনার পর সাময়িক পরিবর্তন হয়েছিল, তবে সেটা বেশি দিন স্থায়ী হয়নি। বুঝতে পেরেছিলাম নুহাস কোনোদিনও পাল্টাবে না। পিয়াসের খবর জানা নেই। সর্বশেষ জেনেছিলাম সে লন্ডন চলে গিয়েছে পড়াশোনার জন্য।
সব মিলিয়ে 12 বছরের একটা সংসার। নুহাসের অবহেলা যেন পিয়াসকে মনে করিয়ে দেয়। এত বছর পিয়াসের সাথে যোগাযোগ নেই, তবে মাঝে মাঝে ভীষণ মনে পড়ে। কিন্তু যোগাযোগ করার ইচ্ছা জাগলেও করিনি। আমি চাই না নুহাসকে আর ঠকাতে। অপূর্ণতায় থাকুক আমাদের দায়িত্বের সংসার। আজকে আমার জন্মদিন। নুহাসকে শত ব্যস্ততার মাঝেও আজকে আমার জন্য ফুল পাঠিয়েছে ভেবে ভীষণ খুশি লাগছে। তবে সে খুশিটা মলিন হয়ে গেল অনাকাঙ্ক্ষিত একটা ঘটনায়। বুঝতে পারলাম নুহাস আমার জন্য কোনো ফুল পাঠায়নি। ফুলটা এসেছে অন্য কারো পক্ষ থেকে। ভাবছেন পিয়াসের তরফ থেকে? না, তা না। ফুলটা এসেছে অর্কের কাছ থেকে, যে আমাকে পাগলের মতো ভালোবাসে। আর তার সাথে না হয় আমার কোনো কথা, না হয় কোনো দেখা, তবুও মাঝে মাঝে বিশেষ দিনগুলোতে তার থেকে গিফটগুলো আমার বাসায় চলে আসে। পিয়াসের থেকে বেশি সে আমার জন্য পাগলামি করেছে, তবে তার পাগলামিগুলো আড়ালেই রয়ে যায়, সামনে আর আসে না। তার সাথে আমার পরিচয় হয়েছিল ফুলের মেলায়। সময়ের সাথে সাথে জীবনের রং ছায়া বদলায়। আমি হুট করেই বাগান করায় মনোযোগ দিই আর কাঠগোলাপ সংগ্রহ করতে থাকি। কাঠগোলাপ সংগ্রহ করতে করতে 8 প্রজাতির কাঠগোলাপ সংগ্রহ করে ফেলি। মেলায় সেটাই প্রদর্শন করতে নিয়ে গিয়েছিলাম, আর সেও এসেছিল তার গাছের কালেকশন নিয়ে। সেখান থেকে টুকটাক কথা, এরপর আর কথা নেই। তবে তার পাগলামিগুলো কেবল সামনে পড়ে ফুলের মতো সুবাসিত হয়ে। পাগলামিগুলো যেন চারদিকে সুবাস ছড়ায়। সময়ে দাবমান স্রোতে জীবনের অনেকের দেখা পেয়েছি যারা আমাকে পাগলের মতো চেয়েছে, তবে আমি চেয়েছি নুহাসকে। তাদের পাগলামিগুলো আশা করেছি নুহাসের মধ্যে, তবে সেটা নুহাসকে ঘিরে কখনো পাইনি। নুহাস সবসময় বেখেয়ালি, বলতে বলতে একটু কেয়ারিং হলেও সেটা আর বেশি দিন স্থায়িত্ব পায় না। আমার জীবনে অনেকেই আমাকে ভালোবেসেছে, পাগলামি করেছে, পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, তবে তাদের গুরুত্ব আমি আমার জীবনে কখনো ছিল না। যাকে গুরুত্বের আসনে বসিয়েছিলাম সে আমাকে অবহেলার চাদরে মুড়ে দিয়েছে। এটাই হয়তো জীবন। আবার এটাই হয়তো জীবনের কোনো অধ্যায়। জানি না অবহেলার সে অধ্যায় শেষ হয়ে কোনো দিন নতুন রঙে ফুলের মতো জীবন রঙিন হবে কিনা। তবে আশাবাদী আমি। আশা ছাড়তে ভীষণ নারাজ। একটা ক্ষীণ আশা আমাকে সবসময় বাঁচতে শেখায়, নতুন করে সামনের দিকে চলতে শেখায়। কলিং বেলের আওয়াজ ভেসে উঠল। আমি দৌড়ে গেলাম। নুহাস এসেছে। দরজাটা খুলে হাসি মুখে বললাম, আমার জন্মদিন ভুলে গেছো আবার? নুহাসের মৃদু আওয়াজ কানে আসলো। তুমি এখনো বাচ্চাদের মতো শুদ্ধও তার জন্মদিন নিয়ে এত উচ্ছ্বাসিত না। তুমি যতটা। কাজের প্রেশারে সব ভুলে গিয়েছে। যা আছে দাও, খেয়ে আবার ডিউটিতে যেতে হবে। আমি দীর্ঘ নিঃশ্বাস নিলাম। হালকা হেসে বললাম, শুদ্ধকে কখনো ভালোবাসার অভাব বুঝতে দেইনি। ও কি করে বুঝবে না পাওয়ার গ্লানি? ওর জন্মদিন বা প্রতিটা বিষয় আমি মা হয়ে খেয়াল রাখি, ওর যত্ন নিই। কিসের সাথে কী যে তুলনা করো বুঝি না। আমাকে তুমি পাত্তাও দাও না। কথাগুলো বলে বেশ জোরে হেসে দিলাম। হাসিটা যদিও খুশিতে হাসিনি, হেসেছি না পাওয়ার গ্লানি আড়াল করতে। নুহাস আমার হাসি দেখে বিরক্ত গলায় বলে উঠল, মাঝে মাঝে তুমি কারণ ছাড়া শুধু শুধু পাগলের মতো হাসো। মোমো, তোমাকে আমি 12 বছরেও বুঝলাম। আমি হাসি থামিয়ে পুনরায় হেসে বললাম, 12 বছরেও বুঝবে না? যে সাথে বুঝে না সে 17 দিনেও বুঝবে না। সুতরাং আর কথা বাড়িও না। যাও, খাবার খেতে বসো। আর আমাকে টাকা দিও, নিজের জন্মদিনের গিফট নিজেই কিনে নিব। পড়াশোনা শেষ করার পর চাকরিও করতে দিলে না, তাই টাকাটা তোমার থেকে নিতে হয়। আমি কার্ড রেখে যাব, নিজের ইচ্ছে মতো খরচ করো। আমার যা আছে তাই তো শেষ করতে পারবে না। তোমার আবার চাকরির কি দরকার?
জানি, যাও ফ্রেশ হয়ে খেতে বসো, আমি আসছি। নুহাস ফ্রেশ হতে চলে গেল। আমি আবারও হাসলাম। আমি আর আগের মতো আবেগী না। এখন ভালোবাসা চাই না, নুহাসের থেকে কোনো গিফট চাই না। এখন নিজের শখ নিজে পূরণ করি। নুহাসের আশা করি না, নিজের মতো করে চলি। যা মন চায় কিনি, কোথাও ঘুরতে মন চাইলে একাই শুদ্ধকে নিয়ে চলে যাই। নুহাস তার কাজে ব্যস্ত থাকুক। দুজনের একটা দায়িত্বের সংসার আছে, সেটা মনে করে রোবটের গতিতে এগিয়ে যাচ্ছি। তবে এই রোবটিক জীবনে এক কোণায় নুহাসের প্রতি অপার ভালোবাসা জমা করা, সেটা নুহাস বুঝে না। পিয়াসকে প্রায়শই মনে পড়ে। পিয়াসের খোঁজ আর মিলেনি। আমার সামনে কখনো আসেনি, জানি না কোথায় আছে। বেনামি নামে মাঝে মাঝে কিছু চিঠি আসে, খালি চিঠি, কোনো কিছু লেখা থাকে না। কোথায় থেকে এসেছে সে ঠিকানাও নেই। তবে মনে হয় হয়তো পিয়াস পাঠিয়েছে, তবে এটা আমার ভুল ধারণাও হতে পারে। মাঝে মাঝে তার প্রতি তীব্র দুর্বলতা জেগে ওঠে, কারণ আমাকে বোঝার মতো একটা মানুষই ছিল। তবে নুহাসকে আমি প্রচণ্ড ভালোবাসি, যার দরুন এই দুর্বলতা ক্রমশ মান হয়ে যায়। জানি না পিয়াস কেমন আছে, তবে এটাই চাই সে ভালো থাকুক। শুদ্ধ বেশ বড় হয়ে গেছে। আমার একমাত্র বেঁচে থাকার অবলম্বন শুদ্ধ। তাকে নিয়েই আমার সময় পার হয়ে যায়। এই তো সব মিলিয়ে ভালো আছি। কেটে গেল আরও মাসখানেক। শুদ্ধকে স্কুলে দিয়ে বাসায় আসলাম। আজকাল ভীষণ খারাপ লাগে, মাথাটা খুব ঘুরে। শরীরে আগের মতো শক্তি পাই না, তাই খাটে হেলান দিয়ে শুয়ে আছি। এমন সময় মোবাইলটা টুং করে ভেজে উঠল। হাতে নিয়ে লক্ষ্য করলাম হোয়াটসঅ্যাপে একটা ছবি এসেছে। একটা রিসোর্টের ছবি হবে, নাম মোমো প্যানেলস। ঠিক তারপর দুইটা মেসেজ। প্রথম মেসেজ লেখা, মোমো দেখো, হাসপাতালের জানালা দিয়েও তোমাকে দেখা যায়। অনেকদিন তোমার সাথে দেখা নেই, কথা নেই, তবে ভালোবাসার জায়গায় তুমিই আছো। আমার পাশে তুমি আছো। এই যে দেখো, এই মোমো প্যানেলস। দ্বিতীয় মেসেজ, যাই হোক ভালো থেকো। আমি ক্যান্সারের লাস্ট স্টেজে, অতিরিক্ত মদ্যপানার নেশা করে এই অবস্থা আমার। তোমাকে ব্লক করে দিলাম। কোথায় আছি, কি করছি, কোনো খবর যেন না পাও, সে ব্যবস্থা অনেক আগেই করেছিলাম। তবে শেষবারের মতো তোমাকে বলতে মন চাচ্ছিল, মোমো আমি তোমাকে ভালোবাসি। আর সেটা বলতেই মেসেজ দেওয়া, মোমো আমি তোমাকে ভালোবাসি। আমি পাল্টা মেসেজ দেওয়ার আগেই আমার নাম্বার ব্লক লিস্টে চলে গেছে এবং কল দেওয়ার পর লক্ষ্য করলাম নাম্বারটা বন্ধ। পিয়াসের এমন অবস্থা শুনে আমার বুক কেঁপে উঠল, মাথাটা ঘুরে গেল। কখন যে জ্ঞান হারালাম জানি না। জ্ঞান ফেরার পর খেয়াল করলাম আমি হাসপাতালে। এক পাশে শুদ্ধ, আরেক পাশে নুহাস বসে আছে। আমি চোখ মিলতে সে হাসি মুখে আবারও বলে উঠল, মোমো, আল্লাহ সহায় হয়েছে, 10 বছর পর আমরা আবার বাবা মা হতে যাচ্ছি। আমার চোখ দিয়ে এক ফসলা জল গড়িয়ে পড়ল। আমি নিজেকে শান্ত করে নুহাসকে জড়িয়ে ধরে বললাম, আমার আর তোমার ভালোবাসা আমার পেটে বড় হচ্ছে। নুহাস, পুরো দুনিয়া আমাকে ভালোবেসেছিল, আমি সব ফেলে তোমাকেই ভালোবেসেছি। নুহাস, আমি শুধু চাইব আমাদের দায়িত্বের সংসারটা ভালোবাসার সংসারে রূপান্তরিত হোক। নুহাস কেবল আমাকে আর শুদ্ধকে জড়িয়ে ধরেছিল, তবে আমাদের দায়িত্বের সংসার আর ভালোবাসার সংসারে রূপান্তরিত হয়নি। হয়তো এটাই গন্তব্য। আর এভাবে রচিত হয়েছে বিবাহিতার সাতকাহন, যেখানে একজনের প্রতি তীব্র ভালোবাসা থাকার পরেও টান কাজ করে অন্য কারো প্রতি। যার দরুন ভালোবাসার মানুষ নুহাস হলেও তাকে ঘিরে অদ্ভুত অনুভূতি আর রোমান্টিক কল্পনা আসে না। কল্পনার জগতে ঘুরে ফিরে পিয়াস চলে আসে, যে আমার পূর্ণতার রূপ দিয়েছিল। মাঝে মাঝে মনে হয় আমার কাছে ছুটে গেলে হয়তো জীবনটা রঙিন হতো। নিজেকে এজন্যই মাঝে মাঝে পথহারা, গন্তব্যহীন, পথভ্রষ্টা পথিক মনে হয়। গল্পটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটাকে নিয়ে একটি গঠনমূলক কমেন্টস করলে খুবই খুশি হব। আর গল্পটাকে লাইক করবেন, ভালো লাগলে গল্পটাকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।
আল্লাহ হাফেজ।